হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। যেমনটা তোমরা জানো, আমার নাম রূপম স্বর্ণকার, আর আমরা এখন ক্লাস 12 এর জন্য এবং নিট 2026 এর জন্য যারা যারা অ্যাপিয়ার হতে চলেছে, যারা যারা ক্লাস 12 এর বোর্ড এক্সাম এবং যারা যারা নিট 2026 এর জন্য ফুললি জোশের সাথে প্রিপেয়ার করতে চাইছো, এবং যারা যারা জুওলজি বা বায়োলজিতে ফুল মার্কস অ্যাচিভ করতে চাইছো ফ্রি অফ কস্টে, তাদের জন্য এই চ্যানেলে পড়ানো হয় বায়োলজি। তোমরা সবটাই জানো, ঠিক? আমাদের যেমনটা এই চ্যানেলে এখন হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চলছিল। কি চলছিল আমাদের? হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের মধ্যে দুটো লেকচার অলরেডি আপলোড হয়ে গেছে, ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচার। তোমরা সেগুলো দেখে নিবে, ওই দুটো লেকচার দেখে থার্ড লেকচারে আসবে। নাহলে তুমি যদি ফার্স্ট দুটো লেকচার না দেখো, তাহলে থার্ড লেকচারের অনেক কিছু কনসেপ্ট হয়তো মাথার উপর দিয়ে চলে যাবে। আমি চেষ্টা করবো যারা থার্ড লেকচার থেকেও দেখবে তাদের জন্য সবটাই যেন মাথার মধ্যে এন্টার করে। বাট যদি কোনো জিনিস স্কিপ যাতে না হয়ে যায় বাই চান্স, ঠিক, সেই জন্য সেফ হ্যান্ডে থাকার জন্য লেকচার 1 লেকচার 2 দেখে নেবে, ঠিক? তো চলো শুরু করা যাক লেকচার 3 কার হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের। আজকে আমরা এই লেকচারে কি কি পড়বো? অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি পড়বো। কি পড়বো বলো? আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি পড়বো। সেকেন্ড কি পড়বো? আমরা ভ্যাকসিনেশন, দ্য মোস্ট ক্রুশিয়াল টপিক্স, যেটা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির মেইন টপিক বলতে পারো কোশ্চেন ফ্রেম করার জন্য এই চ্যানেলে, মানে এই চ্যাপ্টারের। ঠিক তেমনই বোর্ডসের জন্য অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, এই জিনিসগুলোর সাথে সাথে ভ্যাকসিনেশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কি করে তোমাদের এক্সামের জন্য। ঠিক, সেকেন্ড আমরা পড়বো আজকে কি? অ্যালার্জি, দ্য মোস্ট কনসেপচুয়াল থিং, অ্যালার্জি। আজকে আমাদের হিউম্যান পপুলেশনের প্রত্যেকেই প্রায় অ্যালার্জি দ্বারা কি আক্রান্ত। কিভাবে অ্যালার্জি হয়, কেন হচ্ছে, সেটা আমাদের সিলেবাসে আছে। সেটা দুটো জিনিসের জন্য হয়। একটা কি, দেখি কে কমেন্ট করতে পারো। একটা বেসোফিল, একটা ডাব্লিউবিসি টাইপ হয় যাকে বলে বেসোফিল, আর একটা হয় কি হয়, একটা অ্যান্টিবডি যার নাম কি আইজিই, যেটা সব থেকে কম অ্যামাউন্টে পাওয়া যায়, লিস্ট অ্যামাউন্টে পাওয়া যায় আমাদের ব্লাডের মধ্যে। তো দুটো জিনিস আমাদের অ্যালার্জি রিঅ্যাকশন বা রেসপন্সের জন্য রেসপন্সিবল। একটা হচ্ছে কি বেসোফিল, যেটা ডাব্লিউবিসির একটা টাইপ, আর একটা হচ্ছে অ্যান্টিবডি যাকে আইজিই, যেটা সব থেকে লেস অ্যামাউন্টে হিউম্যান বডির ব্লাডের মধ্যে পাওয়া যায়। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে অ্যালার্জি পড়বো আমরা, অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি পড়বো, ভ্যাকসিনেশন পড়বো, এবং সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা বলে লিম্ফয়েড অর্গান। কি? লিম্ফয়েড অর্গান। যেমন আমরা আজকে পড়বো যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, কাকে আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলবো, কাকে আমরা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলবো, এইসব ব্যাপারে ডিসকাস করবো। এবং ক্যান্সার, যেটা আমাদের সব থেকে ক্রুশিয়াল হট টপিক, সেই ক্যান্সারটার ইন্ট্রোডাকশন পার্টটা আজকে দিয়ে যাবো। ঠিক, তারপরে এর নেক্সট লেকচারে, মানে এই থার্ড লেকচারের পরে যেটা ফোর্থ লেকচার আসবে, সেখানে আমরা ব্রিফলি ক্যান্সারকে ডিসকাস করবো। এখানেও ক্যান্সার ডিসকাস করবো, বাট হালকা সুপারফিশিয়াল লেভেলে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। তাহলে আমরা ইমিউনিটিকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি কি আমরা অ্যাক্টিভ ইমিউনিটি, কি বলি একটাকে আমরা অ্যাক্টিভ, আর একটাকে আমরা কি বলি প্যাসিভ। একটা কি অ্যাক্টিভ আর কি বললাম প্যাসিভ। ইমিউনিটি মানে তোমরা জানো, আমার অলরেডি দুটো লেকচার আপলোড করা আছে ইমিউনিটির উপরে বেস করে। ইমিউনিটি মানে হচ্ছে যখনই বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল আমাদের মধ্যে এন্টার করবে, ফরেন পার্টিকেল মানে যাকে প্যাথোজেন বলি, যে আমাদের মধ্যে রোগ বানাই। তো এমন কোনো বস্তু বা পার্টিকেল যেটা বাইরে থেকে আমাদের মধ্যে এন্টার করে আমাদের মধ্যে রোগ বানাবে, ডিজিজ তৈরি করবে, তাকে আমরা কি বলি? তাকে আমরা অ্যান্টিজেন বলি। আর ওই অ্যান্টিজেনের এগেনস্টে যাতে আমাদের রোগ না হয়, সেজন্য আমাদের বডি তার এগেনস্টে একটা প্রোটিন বানায়, যাকে আমরা কি বলি? অ্যান্টিবডি বলি। ঠিক, আর এই যে অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের বডি প্রোটিন বানাচ্ছে, মানে অ্যান্টিবডি বানাচ্ছে, যাতে করে অ্যান্টিজেন আমাদের মধ্যে রোগ বানাতে না পারে, ডিজিজ যাতে না তৈরি করতে পারে, এটাকে আমরা কি বলি? ইমিউনিটি বলি। ইমিউনিটি দু ধরনের হয়, একটাকে বলে অ্যাক্টিভ ইমিউনিটি, একটাকে বলে প্যাসিভ ইমিউনিটি। ঠিক, এইবার অ্যাক্টিভ মানে কি? ধরো আমি তোমাকে বললাম যে আমার বডির মধ্যে কোনো হোস্ট এন্টার করেছে, তারপরে আমার বডি নিজে থেকে অ্যান্টিবডি বানাচ্ছে। ভালো করে শোনো কথাটা আমি কি বললাম। ধরো আমি একটা মানুষ, তো আমার বডিতে কোনো অ্যান্টিজেন এন্টার করেছে, আমার বডিতে অ্যান্টিজেন এন্টার করা মাত্রই আমার বডি নিজে থেকে সেই অ্যান্টিজেনের এগেনস্টে একটা প্রোটিন বানাচ্ছে বা অ্যান্টিবডি বানাচ্ছে। তার মানে হিউম্যান বডির মধ্যে যখনই কোনো অ্যান্টিজেন প্রবেশ করবে, আর সেই হিউম্যান বডি যদি নিজে থেকে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি বা প্রোটিন বানায়, তখন তাকে আমরা কি বলি? অ্যাক্টিভ ইমিউনিটি বলি। তাহলে আমি কি বলবো? তাহলে এখানে প্রোটিন বা অ্যান্টিবডি বানাচ্ছে কে? তাহলে আমি এখানে লিখবো এরকম করে, প্রোটিন ব্র্যাকেটে কার কথা বলছি আমি? অ্যান্টিবডি। প্রোটিন ব্র্যাকেটে আমি অ্যান্টিবডির কথা বলছি। প্রোডিউস কে করছে? প্রোডিউস বাই কি? হোস্ট অর্গানিজম। হোস্ট মানে সে মানুষটার কথা বলছি, হোস্ট অর্গানিজম। তার মানে অর্গানিজমটা নিজে থেকে কি করছে?
অর্গানিজমটা নিজে থেকে কি করছে, সেই পার্টিকুলার যে পার্টিকুলার অ্যান্টিজেন এসছে তার বিরুদ্ধে কি বানাচ্ছে, প্রোটিন বানাচ্ছে। তার মানে সোজা বাংলায় যদি কোনো মানুষ নিজে থেকে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি বানায় তখন তাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ কি বলবো, ইমিউনিটি বলবো। প্যাসিভ কি, ধরো কোনো হিউম্যান বিং এর মধ্যে বাইরে থেকে রেডিমেড করা কোনো অ্যান্টিবডি, ধরো আমি বললাম ল্যাবের মধ্যে কোনো অ্যান্টিবডি বা প্রোটিন বানানো হয়েছে, এবার সেই অ্যান্টিবডিটাকে একটা পার্টিকুলার কেসে সেই মানুষটার মধ্যে ইনসার্ট করে দেওয়া হচ্ছে, মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তার রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়। কথা বুঝতে পারছো? তার মানে কি অ্যান্টিবডি কি তার মধ্যে তৈরি হচ্ছে না, বাইরে তৈরি হচ্ছে, বাইরে থেকে নিয়ে এসে আমরা সেই মানুষটার মধ্যে এন্টার করে দিচ্ছি। তাহলে যদি কোনো অ্যান্টিবডি, এটাকে রেডিমেড বলে না, রেডিমেড অ্যান্টিবডি বলে না, যে বাইরে থেকে রেডি করা অ্যান্টিবডি কোনো একটা হিউম্যান তার মধ্যে নিচ্ছে যাতে করে তার রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়, এটাকে আমরা কি বলবো, বলো, প্যাসিভ ইমিউনিটি। তাহলে আমি এক্ষেত্রে কি লিখবো, আমি কি লিখবো, অ্যান্টিবডি, কোন অ্যান্টিবডি, রেডিমেড অ্যান্টিবডি। কি দেখো আমি লিখে দিচ্ছি, রেডিমেড অ্যান্টিবডি। কি রেডিমেড অ্যান্টিবডি, কোন অ্যান্টিবডি বলো, রেডিমেড অ্যান্টিবডি। কি করা হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে কাকে, টু হিউম্যান বিং। কি, টু হিউম্যান বিং। যদি কোনো হিউম্যান বিংকে রেডিমেড কি বাইরে থেকে তৈরি করা অ্যান্টিবডিকে দেওয়া হয় তখন তাকে প্যাসিভ ইমিউনিটি বলে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। তাহলে অ্যাক্টিভকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটাকে আমরা কি বললাম, ন্যাচারাল বললাম, একটাকে ন্যাচারাল, আর একটাকে কি বললাম আমি, বলো আর্টিফিশিয়াল। আশা করি এটুকু জানো, ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, যেটা বানানো হচ্ছে। ঠিক, একে আমরা দুটো ভাগে ভাগ করবো, প্যাসিভকেও। একেও কি করবো আমরা, ন্যাচারাল করবো। কি করবো, একেও আমরা কি বলবো, একটা ন্যাচারাল করবো, আর একটা কি করলাম, আর্টিফিশিয়াল। কি করলাম, একটা আর্টিফিশিয়াল। এবার ভালো করে শোনো, যদি আমরা কোনো অ্যান্টিবডি, ধরো অ্যাক্টিভ মানে বুঝে গেছো, অ্যাক্টিভ মানে কি, যে অর্গানিজম এন্টার করেছে তার বিরুদ্ধে বডি নিজে থেকে অ্যান্টিবডি বানাচ্ছে, তাকে অ্যাক্টিভ বলছি। এবার ধরে নাও কোনো একটা হিউম্যান বডির মধ্যে, কি বললাম, কোনো একটা হিউম্যান বডির মধ্যে পার্টিকুলারলি যখন যে কোনো ইনফেকশন হবে, ধরো আমি এখন বসে আছি, ঠিক আছে, আমি এখন ধরো দাঁড়িয়ে আছি, কোনো একটা অ্যান্টিজেন আমার মধ্যে আসলো, বা আমার মধ্যে কোনো একটা ইনফেকশন হলো, আমার মধ্যে কি হলো, কোনো একটা ন্যাচারাল ইনফেকশন হলো, আমি ইনফেকশন করাচ্ছি না, নিজে থেকেই হচ্ছে। ধরো আমি বসে আছি, কোনো একটা ভাইরাস আসলো আমার মধ্যে ইনফেক্টেড করে দিল, তাহলে তার বিরুদ্ধে যে প্রোটিন বানাচ্ছে, ঠিক, তার মানে যতগুলো ইনফেকশন একটা হিউম্যান বডিতে হয়, ভালো করে শোনো, যতগুলো ইনফেকশন একটা হিউম্যান বডিতে হয়, সেই ইনফেকশনের বিরুদ্ধে আমাদের হিউম্যান বডি যে প্রোটিন বা অ্যান্টিবডি বানায় তাকে আমরা কি বলবো, ন্যাচারাল বলবো। তাহলে হিউম্যান বডিতে যত যাই হোক না কেন, যে কোনো টাইপের ইনফেকশন হোক না কেন, যেগুলো ইনফেকশন হয় হিউম্যান বডির মধ্যে, যতগুলো হিউম্যান ইনফেকশন হয়, একটা হিউম্যান বডির মধ্যে যত টাইপেরই ইনফেকশন হোক না কেন, প্রত্যেকটা ইনফেকশনের জন্য হিউম্যান বডি নিজে থেকে অ্যান্টিবডি বানাচ্ছে, এটাকে আমরা কি বলবো, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি বলবো। কি বলবো, ন্যাচারাল কেন বলছি, কারণ ইনফেকশন হচ্ছে তার বিরুদ্ধে নিজে থেকে বানাচ্ছে। ঠিক, আচ্ছা, তার মানে কোনো, এটাকে আমি কি বলবো, যতগুলো অল টাইপ অফ ইনফেকশন, কি বলবো, অল টাইপ অফ, কি বলবো, ইনফেকশন, যতগুলো টাইপের ইনফেকশন হয় ঠিক হিউম্যান বডির মধ্যে, ইনফেকশন মানে কি, ধরো বাইরে থেকে যে কোনো অ্যান্টিজেন আমার মধ্যে এন্টার করেছে, যেটা আমার মধ্যে এসে কি করছে, ইনফেকশন বানাচ্ছে, তো তার এগেইনস্টে আমাদের বডি যে অ্যান্টিবডি বানাচ্ছে তাকে আমরা কি বলবো, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি বলবো। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা স্যার, আর্টিফিশিয়াল কাকে বলবো? ধরো আমি তোমাকে বললাম, এরপরে যে আমাদের টপিকটা নিয়ে ডিসকাস করবো, যাকে আমরা বলছি ভ্যাকসিনেশন, সেই জায়গাটা একটু বলি। ভ্যাকসিনেশনটা হয় কি, আমি একবার আমার সেকেন্ড লেকচারে এটা বলেওছি। ভ্যাকসিনেশন হয় কি, ধরো আমাদের ভবিষ্যতে পোলিও ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার চান্স থাকছে, একদম সাদা ভাষায় বলছি, বুঝে নাও। ভবিষ্যতে ধরে নাও আমাদের প্রত্যেকটা হিউম্যানের পোলিও ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার চান্স থাকে, মানে অ্যাটাক করার চান্স থাকে। ওই জন্য আমাদেরকে পোলিও ভ্যাকসিন নিতে বলা হয়, যাতে করে ভবিষ্যতে সেই অ্যাটাকটা হলেও যেন আমাদের কোনো ক্ষতি না হয়। স্যার কিরকম করে একটু এক্সপ্লেন করুন তো। দেখো, ছোটবেলায় আমাদেরকে দেখবা 2 ফোঁটা পোলিও দেয় না, 2 ফোঁটা পোলিও দেয়। ওই পোলিওর মধ্যে কি থাকে, ওই পোলিওর মধ্যে কোনো মেডিসিন থাকে না, ওই যে পোলিও ভাইরাসটা না, ওই ভাইরাসটাকে হয় কিল করে, মানে ভাইরাসটাকে মেরে দিয়ে, অথবা ভাইরাসটা জিন্দা থাকে, মানে লাইফ থাকে, লাইফ অ্যাটিউনেটেড ফর্মে। কিন্তু অ্যাটিউনেটেড মানে কি স্যার, ধরো আমি জিনিস বললাম, ধরো আমি একটা পোলিও ভাইরাস,
আমার কেউ হাত পা ভেঙে দিল, একদম গুটিয়ে দিল আমাকে, তাহলে আমি কি হলাম? বেঁচে তো আছি, বাট কোনো কাজ করতে পারবো, আমি উইক হয়ে গেছি। তা যখন তুমি পোলিও ভাইরাসের চারিদিক থেকে যা আছে ওকে সবকিছু ভাবে নষ্ট করে দিলা, বাট ও কিন্তু ডেড হলো না, ও কিন্তু লিভিং থাকলো। তাহলে লিভিং থাকলো কিন্তু উইক হয়ে গেল, কোনো আর ইনফেকশন মানে একদম যে বিশাল ইনফেকশন করবে তেমন কিছু করতে পারবে না, মানে ওকে একদম উইক করে দিলা। ওটাকে বলে অ্যাটিউনেটেড, কি বলে? অ্যাটিউনেটেড ফর্ম। তা দুটো জিনিস হতে পারে, একটা পোলিও ভাইরাসকে তুমি হয় কিল করে দিলে, একদম ডেড করে দিলা, আর একটা পসিবিলিটি কি হতে পারে যে তুমি পোলিও ভাইরাসকে কি করলো? তুমি বলো পোলিও ভাইরাসকে কিল না করে ওকে একদম উইক করে দিলা, বাট ও লাইভ থাকলো, তাহলে লাইভ অ্যাটিউনেটেড ফর্মে তুমি রাখলা। এই দুটো ক্ষেত্রে তার মানে কি, এই দুটো পসিবিলিটি হয়। এবার যখন আমরা পোলিও ভাইরাসটা নিই না, ওই পোলিও ভাইরাসের মধ্যে এই পোলিও ভাইরাসেরই হয় তাকে কিল করে দেওয়া হয় বা অ্যাটিউনেটেড ফর্মটাকে আমরা দেওয়া হয়। স্যার আমরা তাহলে এটা তো ক্ষতি করছি যে আমরা কোনো ভাইরাসকেই খাচ্ছি। দেখো রিজন আছে, তুমি যখনই আমি ভাইরাসটাকে মুখের মধ্যে দিব, ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম যখন ভাইরাসটাকে মুখের মধ্যে দিব, তখন আমার বডির লিম্ফোসাইটের দুটো টাইপ হয়। আমার বডির যে লিম্ফোসাইট সেল আছে ডাব্লিউবিসি, তার দুটো টাইপ হয়, একটাকে বলে প্লাজমা সেল, একটাকে বলে মেমোরি সেল। কি বলে? একটাকে প্লাজমা সেল, একটাকে বলে মেমোরি সেল। তো যখন আমি ফার্স্ট টাইমের জন্য সেই পোলিও ভ্যাকসিনটা নিচ্ছি, পোলিও ফোঁটা নিচ্ছি, যার মধ্যে ভাইরাসটা আছে, সেটা যখন ফার্স্ট টাইম আমার বডিতে এনকাউন্টার করবে, বডিতে এন্টার করবে, তখন সেই লিম্ফোসাইটের প্লাজমা সেল অ্যাক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? ফার্স্ট টাইমের জন্য এন্টার করলে লিম্ফোসাইটের প্লাজমা সেল অ্যাক্টিভ হয়ে যাবে, আর ওই প্লাজমা সেল আসবে আর ওর সাথে হালকা হালকা করে না, বাচ্চারা লড়াই করে না, স্লো স্লো লড়াই, এরকম অল্প অল্প আস্তে আস্তে লড়াই করে ওকে নষ্ট করে দেবে। বাট সেই সময় লিম্ফোসাইটের আরেকটা সেল থাকবে যাকে বলে মেমোরি সেল। ও শুধু চুপচাপ দেখবে, ও কিছু করবে না, শুধু দেখবে যে ঠিক আছে তুই প্রথমবার অ্যাটাক করলি, তোকে আমি কিছু বললাম না, তুই সেকেন্ড টাইম অ্যাটাক কর, আমি এত বেশি পরিমাণে আইজিজি অ্যান্টিবডি বানাবো যে তোকে একদম ডিস্ট্রয় করে দেবো, কিন্তু প্রথমবার করলি বলে তোকে আমি কিছু বললাম না। ঠিক? তাহলে এটাকেই বলি আমরা ভ্যাকসিনেশন। যদি আমরা পোলিওর 2 ফোঁটা নিয়ে নিই, তাহলে আমাদের লিম্ফোসাইটের প্লাজমা সেল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার এগেনস্টে অ্যান্টিবডি বানিয়ে দিচ্ছে, ফলে আমাদের মেমোরি সেল সেটাকে আইডেন্টিফাই, চিহ্নিত করে রাখতে পারলো যে যদি ফিউচারেও অ্যাটাক করে আবার, তাহলে আমরা ওকে একদম ডিস্ট্রয় করে দেবো আইজিজি অ্যান্টিবডির মাধ্যমে। ঠিক? ধরো না ফিউচারে আবার সেম টাইপ পোলিও ভাইরাসটা অ্যাটাক করেছে এবার, ঠিক? তখন কি করবে? মেমোরি সেল বলবে আমি তো তোকে চিনি, আমি তো তোকে আইডেন্টিফাই করতে পেরেছি আগেই, আমি যাব, মেমোরি সেল আসবে, কি বানাবে? আইজিজি অ্যান্টিবডি বানাবে, আর ওর মাধ্যমে কি করবে? একদম একদম ভাইরাসকে ডিস্ট্রয় করে দিবে। তার মানে কি? এটাকেই বলে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কথার মানে হচ্ছে ভবিষ্যতে তুমি যেটা ইনফেক্টেড হতে পারো, ভবিষ্যতে তুমি যেটা ইনফেক্টেড হতে পারো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা, তার জন্য তোমাকে প্রথমেই একটু তোমার বডিতে সেই জিনিসটাকে এন্টার করিয়ে দিয়ে তোমার মেমোরি সেলকে চিহ্নিত বা আইডেন্টিফাই করিয়ে দিচ্ছে যে এই তোকে আমি এই যে প্রথমে অ্যাটাক করলো, তুমি একে চিনে রাখো, যদি ফিউচারে আবার অ্যাটাক করে তাহলে তুই একে একদম ডিস্ট্রয় করে দিবি। ঠিক? তাহলে মেমোরি সেলকে কি করা? মেমোরি সেলকে অ্যাক্টিভ করার জন্য ভ্যাকসিনেশন করানো হয়। ঠিক আছে? এতটা হয়েছে। তাহলে ভ্যাকসিনেশনে কি হচ্ছে দেখো তো, ভ্যাকসিনেশনে কি হচ্ছে? আমাদের বডি অ্যান্টিবডি বানাচ্ছে, কিন্তু বাইরে থেকে কিন্তু অ্যান্টিবডি আসছে না, তাহলে ওটা অ্যাক্টিভিটির মধ্যেই পড়ছে। ভ্যাকসিনেশনে কি হচ্ছে? আমাদের বডি অ্যান্টিবডি বানাচ্ছে, বাইরে থেকে কিন্তু আসছে, তাহলে ওটা অ্যাক্টিভ হচ্ছে। বাট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ওটা কি আমাদেরকে ন্যাচারালি ইনফেক্ট করছে? না, আমরা নিজেরাই নিজেদেরকে ইনফেক্ট করাচ্ছি, নিজেরাই নিজেদেরকে ইনফেক্ট করাচ্ছি ভ্যাকসিনেশনে, তার এগেইনস্টে আমাদের বডি বানাচ্ছে। তা যেহেতু সেই ইনফেকশনটা ন্যাচারাল হচ্ছে না, আমরা নিজেকে ইনফেক্টেড করাচ্ছি, ওই জন্যটাকে আমরা কি বলবো? আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। স্যার অ্যাক্টিভ কেন বলছেন? কারণ যদি আমরা নিজেরাও নিজেকে অ্যাটাক করাই ভ্যাকসিনেশনের মাধ্যমে, তবুও তো আমাদের বডি নিজে থেকে অ্যান্টিবডি বানাচ্ছে, তাই তো? তাহলে আমরা কি বলবো? আর্টিফিশিয়াল কি বলবো? অ্যাক্টিভ ইমিউনিটি। এক্সাম্পল কি যাবে বলো? ভ্যাকসিন। কি যাবে এক্সাম্পল? ভ্যাকসিন। ক্লিয়ার হয়ে গেছে? অ্যাক্টিভের দুটো ক্লিয়ার, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। প্লাস প্যাসিভের মধ্যে প্যাসিভের দুটো টাইপ হয়, যেখানে কি হয়? আমরা রেডিমেড অ্যান্টিবডিকে ইউজ করি, একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। ফর এক্সাম্পল ধরো আমরা বললাম, দেখবা তোমরা তো শুনে থাকবা যে যখন কোনো বেবির পার্চুরেশন হয়, বেবি বার্থ হয় যখন, তখন নার্সরা কি করে? বাচ্চার যে মুখ টুক সেগুলোকে ক্লিন করে দেয়, ঠিক কটন দিয়ে দিয়ে কি করে? মার ব্রেস্ট ফিট করায়, মার যে মাতৃস্তন সেটাকে ফিট করে, খাওয়ায়। তার রিজন হচ্ছে কি? যখনই কোনো একটা বেবি ফার্স্ট টাইম তার মার ম্যামারি গ্ল্যান্ডের নিপলকে সাক করবে, তখন একটা নিউরাল রিফ্লাক্স যাবে। কি হবে? তখন একটা নিউরাল রিফ্লাক্স হাইপোথ্যালামাসে যাবে, ওখান থেকে দুটো হরমোন বেরোবে, একটা পিআরএল হরমোন, একটা অক্সিটোসিন হরমোন। আর এই দুটো হরমোনের জন্য কি করবে? ওখান থেকে প্রথমবারের জন্য ইয়েলো কালারের মিল্ক বেরিয়ে আসবে। কি আসবে? ইয়েলো কালারের মিল্ক বেরিয়ে আসবে। একে আমরা কি বলি? কলোস্ট্রাম বলি। কি বলি আমরা? কলোস্ট্রাম। কি বললাম একে? কলোস্ট্রাম। যার মধ্যে কি থাকে? একটা অ্যান্টিবডি, যাকে কি বলে? আইজিএ অ্যান্টিবডি বলে। কি বলে? কে? আইজিএ। তুমি ভাবো তো এবার, তার মানে মাদার্স মিল্কের মধ্যে অ্যান্টিবডিটা আছে না? কোন অ্যান্টিবডি? আইজিএ।
আমি রিপিট করছি, যখন কোনো একটা বেবির পার্চুরেশন হয় তখন সেই বেবিটা যখন ফার্স্ট টাইমের জন্য মাদার মিল্ক খায় তখন সেই মাদার মিল্কটা ইয়েলোইশ কালারের হয়, যাকে কলোস্ট্রাম বলে। কি বলে ওকে? কলোস্ট্রাম বলে। ওর মধ্যে একটা অ্যান্টিবডি থাকে যার নাম কি বললাম আমি? আইজিএ। কি নাম ওর? আইজিএ। ওই আইজিএ অ্যান্টিবডি সেই মিল্কের মাধ্যমে বেবির মধ্যে প্রবেশ করে, এন্টার করে, আর বেবিকে কি দেয়? একটা প্যাসিভ ইমিউনিটি দেয়। কি দেয়? একটা বেবিকে প্যাসিভ ইমিউনিটি দেয়। তাহলে প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে কি? দেখো এখানে কি অ্যান্টিবডি বেবির মধ্যে তৈরি হয়েছে? হয়নি, বাইরে থেকে এসছে না, তো ওটা কি? একটা প্যাসিভ ইমিউনিটি। কি বললাম? প্যাসিভ ইমিউনিটি। তাহলে কি যে কলোস্ট্রাম যেটা ফার্স্ট মিল্ক মাদার্সের, যেটা একটা বেবি খাচ্ছে যার মধ্যে আইজিএ অ্যান্টিবডি আছে, সেটা কি? একটা প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ বাট কি? ন্যাচারাল না, ন্যাচারাল ভাবে হচ্ছে না। তাহলে প্যাসিভ কিন্তু ন্যাচারাল। স্যার আরেকটা এক্সাম্পল দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। তোমরা হয়তো জানো যে প্লাসেন্টা, জানো তো মার সাথে যে বেবির কানেকশন থাকে কি বলি? প্লাসেন্টা বলি। একটা মাদার্স বডির সাথে যে ফিটাসের কানেকশন থাকে আমরা প্লাসেন্টা বলি, যেখান থেকে অ্যাম্বিলিক্যাল কর্ড কাট আউট হয়, যেখান থেকে অ্যাম্বিলিক্যাল কর্ড দেখো না পাস হয়, ঠিক? আচ্ছা, তো এই প্লাসেন্টার মধ্যে প্লাসেন্টা দিয়ে, ওই যে প্লাসেন্টা দিয়ে আছে, ওই প্লাসেন্টা দিয়ে একমাত্র একটা অ্যান্টিবডি আছে, যেটা স্মলেস্ট অ্যান্টিবডি, সেটা পাস করে চলে যেতে পারে মার বডি থেকে বেবির বডিতে। কি বললাম? ধরো এখানে মার বডি, এখানে বেবির বডি। ভালো করে শুনুন, এটা মার বডি, এখানে বেবির বডি, দুটোর মধ্যে কানেকশন কি আছে? প্লাসেন্টা। তাহলে মার বডি থেকে, এই যে মার বডি থেকে বেবির বডিতে একটা একটা অ্যান্টিবডি চলে যায় থ্রু দ্য প্লাসেন্টা, থ্রু দ্য প্লাসেন্টা। এই অ্যান্টিবডির নাম কি? আইজি। কি বলো? আইজিজি, যেটা সব থেকে স্মলেস্ট। কি? আইজিজি। তাহলে এই যে প্লাসেন্টার মাধ্যমে ক্রস করে চলে যাচ্ছে কে? আইজিজি। কোথা থেকে? মার বডি থেকে বেবির বডিতে। মানে আলটিমেটলি রেডিমেডই তো হচ্ছে, নিজের বডি, বেবির তো নিজের বডিতে তৈরি হচ্ছে না, বাইরে থেকেই তো আসছে। বা কলোস্ট্রামের মাধ্যমে আইজিএ মার বডি থেকে বেবির বডিতে যাচ্ছে, এটাও কি? বাইরে থেকেই তো আসছে, এটাও তো প্যাসিভই হচ্ছে। বাট এই দুটোই কি? ন্যাচারাল। কি? ন্যাচারাল। তাহলে আমি প্যাসিভের মধ্যে ন্যাচারাল এক্সাম্পল কি লিখবো? একটা লিখবো ফার্স্ট মিল্ক লিখবো। কি লিখবো? ফার্স্ট মিল্ক, যেটা আমরা কি বলি? কলোস্ট্রাম বলি। কি লিখবো? তাকে আমরা কলোস্ট্রাম বলি। আচ্ছা, সেকেন্ড কি লিখবো আমরা? ফার্স্ট মিল্কের পর যাকে কলোস্ট্রাম বললাম, সেকেন্ড আমরা কি লিখবো বললাম? কি? কি? আইজিজি অ্যান্টিবডি। আইজিজি অ্যান্টিবডি, যেটা কাকে ক্রস করে? ক্যান ক্রস। লিখলাম আইজিজি অ্যান্টিবডি। কি বললাম? ক্যান ক্রস। কাকে ক্রস করে বলো? ক্যান ক্রস প্লাসেন্টা। ক্যান ক্রস প্লাসেন্টা। প্লাসেন্টা। আর স্যার ফার্স্ট মিল্ক কলোস্ট্রামের মধ্যে কোন অ্যান্টিবডি থাকে স্যার? আইজিএ। কে থাকে? আইজিএ। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই দুটোই অ্যান্টিবডি বেবির মধ্যে তৈরি হচ্ছে না, মাদার্স বডি থেকে বেবির মধ্যে এন্টার করছে। মাদার্স বডি থেকে বেবির মধ্যে এন্টার করছে। তাহলে এটা কি? প্যাসিভ ইমিউনিটি, নিজের বডিতে তৈরি হচ্ছে না, প্রোভাইড করা হচ্ছে হিউম্যান বিং এ। আচ্ছা, আর এটা কি? ন্যাচারাল একটা ঘটনা, ওই জন্য কি বলছে? ন্যাচারাল অ্যান্টিবডি বলে, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি বলছে। স্যার এবার আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির কথা বলুন স্যার। অনেকে বাড়িতে দেখবা স্নেক বাইটের কেস থাকে, স্নেক, ঠিক? আচ্ছা, এই যে স্নেক, ধরো আমাকে বললাম এখানে সাপে আমাকে কামড় দিল, সাপ কামড় দেওয়া মানে কি? সাপ তার নিজের পয়জনকে আমার ব্লাডে ছেড়ে দিল। নর্মালি যদি সেটা হিমোটক্সিক পয়জন হয় তখন তো ব্লাডে ছাড়লো। এইবার সে পার্টিকুলার যে পয়জনটা আমার মধ্যে এন্টার করলো স্নেকের বডি থেকে, তার এগেনস্টে আমাকে সার্ভাইভ করার জন্য হসপিটালে কি দেয়? একটা অ্যান্টি ভেনামের ইনজেকশন দেয় না? সবাই শুনে থাকবা অ্যান্টি ভেনাম, যাতে করে সাপের বিষটা তোমাকে, তোমার ব্লাডকে জমতে, ক্লট জমতে না দেয়, যাতে ডিস্ট্রয় করতে না দেয়, আরবিসি কে ব্রেকডাউন হতে না দেয়, ঠিক? যদি কোনো সাপের বিষ হিমোটক্সিক হয়, কি বললাম? যদি কোনো সাপের বিষ হিমোটক্সিক হয় তাহলে সে কি করে? ব্লাডের মধ্যে এসে আরবিসি কে ব্রেকডাউন করে দেয়। আর আরবিসি যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে আরবিসি গুলো কি যাবে? ক্লট হয়ে যাবে, জমা হয়ে যাবে, ওই জন্য ব্লাড গুলো কি আস্তে আস্তে ঠিক হয়ে যায়, ব্লাড গুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে, ঠিক? যাতে করে এই ঘটনাটা না হয়, ওই জন্য স্নেক বাইট করার সাথে সাথে কি হসপিটালে গিয়ে ডাক্তাররা কি দেয় আমাদেরকে? অ্যান্টিভেনাম ইনজেকশন দেয়। কি দেয়? অ্যান্টিভেনাম। তবে অ্যান্টিভেনামটা ওটা তো কি একটা অ্যান্টিবডি, তো যেটা বাইরে থেকে প্রিপেয়ার করা আছে, স্পেশাল কেসে কি করা হচ্ছে? হিউম্যান বডির মধ্যে এন্টার করা হচ্ছে। তাহলে ওটাকে আমি কি বলবো? বলবো আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি বলবো। কি? আর্টিফিশিয়াল প্যাসিভ। তাহলে এখানে কি বলবো আমি? স্নেক বাইট। কি লিখবো আমি? বা স্নেক ভেনাম। আচ্ছা, স্নেক কেন লিখবো? স্নেকের ভেনাম তো তোমার একটা অ্যান্টিজেন, ওর এগেইনস্টে যেটা আমরা ইউজ করছি তাকে আমরা কি বলবো? অ্যান্টি ভেনাম বলবো। কি বলবো? অ্যান্টি ভেনাম। কার এগেইনস্টে ইউজ করি আমরা? ইউজড এগেইনস্ট। কার এগেইনস্টে? ইউজড এগেইনস্ট। কার এগেইনস্টে ইউজ করি আমরা? বলো এটাকে ইউজড এগেইনস্ট কার? স্নেক পয়জন। কার? স্নেক পয়জন। স্নেকের পয়জনের এগেইনস্ট আমরা একে কাজ করি। ক্লিয়ার হয়ে গেছে? এতটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা স্যার, আপনি আরেকটা एग्जांपल দিতে পারবেন আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি? আরেকটা एग्जांपल দিতে পারবো।
যখন আমাদের কোথাও কেটে যায় আমরা টিটেনাস নিই না। ধরো আমি বললাম ধরো আমার কোনো একটা মেটালের অবজেক্ট দিয়ে কোথাও কেটে গেছে, আমরা কোথায় যাই, আমরা টিটেনাস একটা ইনজেকশন নিই না, যাতে করে সেই জায়গাটা খারাপ না হয়, সেপটিক না হয়ে যায়। ঠিক ওই যে নিচ্ছি আমরা, এটা বলে ATS, অ্যান্টি টিটেনাস সিরাম। ATS ওটাও কি একটা আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল। তাহলে এক্সাম্পল কি হতে পারে? ATS, আর্টিফিশিয়াল টিটেনাস সিরাম। ঠিক, এই ছিল ইমিউনিটির দুটো ভাগ, অ্যাক্টিভ প্যাসিভ। যদি তোমাদের এই পার্টিকুলার টপিকে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কোথাও ডাউট থাকে আমি পার্সোনালি তাকে রিপ্লাই করে তার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লিয়ার হয়ে গেছে? চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক আমাদের কি হবে? ভ্যাকসিনেশন। কি হবে নেক্সট টপিক আমাদের? ভ্যাকসিনেশন। দেখো তোমাদের বোর্ড এক্সাম খুব কাছে, তোমরা জানো তোমাদের নভেম্বর থেকেই, তোমাদের কিছুদিন পরে তোমাদের প্রি টেস্ট সবগুলো স্কুলেরই শুরু হয়ে যাচ্ছে। তো ভালো করে সবাই প্রিপেয়ার করো, রিভিশনের জন্য ভিডিওগুলোকে ইউজ করতে পারো, পুরোনো ভিডিও যেগুলো আমার রাখা আছে ইউটিউবে। ঠিক, তোমাদের যদি বেনিফিট হয় অবশ্যই সেটা দেখবে। ঠিক, বেনিফিট হলেই দেখবে, টাইম ওয়েস্ট করবে না, কারণ সামনে পরীক্ষা আছে। ঠিক আছে? আর আমি আশা করি ভিডিও দেখলে তোমার টাইম ওয়েস্ট হবে না, তোমার ভিডিও কিছু না কিছু তোমরা শিখিয়ে দিয়ে যাবে, নতুন কিছু তোমরা শিখিয়ে দিয়ে যাবে। ঠিক আছে? দেখো ভ্যাকসিনেশন আমি তোমাকে এখনই বললাম, এবার আমরা কি শুরু করবো? ভ্যাকসিনেশন। কি বললাম? ভ্যাকসিনেশন। প্রথম কথা একটু আগেই বললাম যে যখন ফার্স্ট টাইম কোনো অ্যান্টিজেনকে আমি এজি দিয়ে লিখছি, ফার্স্ট টাইম কোনো অ্যান্টিজেনকে আমি এজি দিয়ে লিখছি, এজি অ্যাটাক করবে না। ফার্স্ট টাইম কোনো এজি যখন অ্যাটাক করে, এজি মানে অ্যান্টিজেন যখন অ্যাটাক করবে, তখন লিম্ফোসাইটের প্লাজমা সেল অ্যাক্টিভ হবে। কি হবে? লিম্ফোসাইটের কি বললাম? প্লাজমা সেল অ্যাক্টিভ হবে। আর ও কি রিলিজ করবে? IgM অ্যান্টিবডি। কি? IgM। আর এই IgM অ্যান্টিবডি গিয়ে এই অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করে দেবে। এটা হচ্ছে কখন? ফার্স্ট টাইম। যখন সেকেন্ড টাইমের জন্য, যখন কি বললাম? সেকেন্ড টাইমে ওই সেম অ্যান্টিজেন, কি বললাম? ওই সেম অ্যান্টিজেন অ্যাটাক করবে, আবার অ্যাটাক করবে। তখন যখন এই জিনিসটা হচ্ছে না, এই যে যখন ফার্স্ট টাইম অ্যাটাক করছে, প্লাজমা সেল গিয়ে IgM অ্যান্টিবডি বানাচ্ছে, এই IgM অ্যান্টিবডি গিয়ে অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করছে, এটাকে বলে প্রাইমারি ইমিউন রেসপন্স। কি বলে? কে বলো? প্রাইমারি। কি বলে? কে বলো? প্রাইমারি ইমিউন রেসপন্স। আর এই প্রাইমারি ইমিউন রেসপন্স যখন হবে, তখন প্লাজমা সেলের আরেকটা সেল যাকে বলে মেমোরি সেল। কি বলো? কে? মেমোরি সেল। ও চুপচাপ শুধু জিনিসটাকে কি করবে? আইডেন্টিফাই করবে। কি করে রাখবে? শুধু আইডেন্টিফাই করে রেখে দেবে। কাকে আইডেন্টিফাই টু কাকে? এজি মানে কি? অ্যান্টিজেন। ও অ্যান্টিজেনটাকে আইডেন্টিফাই করে রেখে দেবে। যখন সেকেন্ড টাইমে সেম অ্যান্টিজেন অ্যাটাক করবে, তখন এবার এই মেমোরি সেল আসবে, কি বানাবে? ওই IgG অ্যান্টিবডি বানাবে, অনেক বেশি। কার থেকে? IgM এর থেকে অনেক বেশি। কি বানাবে? IgG অ্যান্টিবডি বানাবে। আর এই অ্যান্টিজেনকে একদম সিভিয়ারলি ডিস্ট্রয় করে দিবে। এটাই হচ্ছে ভ্যাকসিনেশন। এটা হচ্ছে কি? ভ্যাকসিনেশন। তার মানে প্রথম কথা, ভ্যাকসিনেশন কার উপরে বেসড করে হয়? লিম্ফোসাইটের মেমোরি সেলের উপরে বেস করে হয়। তাহলে ভ্যাকসিনেশনের পুরো কনসেপ্টটাই কার উপরে হয়? কার উপরে? পুরো কনসেপ্টটা বেস করে হচ্ছে বলো? লিম্ফোসাইটের মেমোরি সেলের উপরে। ক্লিয়ার হয়ে গেছে? এবার ভ্যাকসিনেশনকে আমি তিনটে টাইপে ভাগ করব। ঠিক, ভ্যাকসিনেশনকে আমি তিনটে টাইপে ভাগ করে দেবো। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনেশন, থার্ড জেনারেশন ভ্যাকসিনেশন। কি করে করছি দেখো ভালো করে। যদি কোথাও ডাউট থাকে জিজ্ঞেস করবে। বারবার বলছি, অনলাইন ক্লাস তোমার আমাদের সামনে নেই। দেখো আমার মোটামুটি দুটো কোচিং এ অফলাইন ব্যাচ আছে, সেই জায়গাতে আমি আমার সামনে স্টুডেন্ট থাকে, আমরা দেখে বুঝতে পারি যে সে বুঝতে পারছে, তার রেসপন্স কিরকম। অনলাইনে সেই জিনিসগুলো নেই, তোমরাও ভালো করে জানো। তো তোমরা বুঝতে পারছো না, সেটা আমাদের জানার একমাত্র রাস্তা হচ্ছে কমেন্টস। ঠিক, তোমার যদি ভিডিও কোনো ডাউট থাকে কোনো পার্টিকুলার জায়গায়, তুমি সেই টাইমটা মেনশন করে আমাকে কমেন্ট করে দাও যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি বা এই টাইমটা বুঝতে পারিনি, তাহলে আমি সেই জায়গাটা রিপিট করে দেবো একবার শর্ট ভিডিও বানিয়ে বা কমেন্ট করে তাকে রিপ্লাই করে। ক্লিয়ার হয়েছে কি বললাম আমি? আচ্ছা, দেখো ভ্যাকসিনেশনকে আমি তিনটে ভাগে ভাগ করব। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনেশন, আর থার্ড জেনারেশন ভ্যাকসিনেশন। ভালো করে দেখো, আমি কি বললাম? ভ্যাকসিনেশনকে আমি তিনটে ভাগে ভাগ করব। দেখো আমি হেডিং দিলাম ভ্যাকসিনেশন, এখানে আমি তিনটা ভাগে ভাগ করছি। দেখো প্রথমে ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন,
2 নম্বর সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনেশন, থার্ড দেখো থার্ড জেনারেশন কি বললাম ভ্যাকসিনেশন। তাহলে এই যে ভ্যাকসিনেশন আমি তিনটে ভাগে ভাগ করলাম, একটাকে বললাম ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন, একটাকে বললাম কি সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনেশন, একটাকে আমি কি বললাম থার্ড জেনারেশন ভ্যাকসিনেশন। কি বললাম থার্ড জেনারেশন ভ্যাকসিনেশন। তাহলে এগুলো মানে কি? ধরো আমি বললাম যখন প্রথম প্রথম ভ্যাকসিনের কনসেপ্টটা আসে, যখন প্রথম প্রথম ভ্যাকসিনেশনের কনসেপ্টটা আসে, সেই সময় সেই অ্যান্টিজেনটাকে কিল করে, কি সেই অ্যান্টিজেনটাকে কিল করে অথবা তাকে একদম খুবই উইক করে দিয়ে, মানে হাত পা ভেঙে দিয়ে, এরকম করে ফিল করো, অ্যান্টিজেনের হাত পা ভেঙে দিয়ে লাইভ ফর্মে ওকে হিউম্যান বডির মধ্যে এন্টার করানো হতো। তাহলে দুটো ওয়েতে করা হতো। যখন ফার্স্ট জেনারেশন হচ্ছিল, তখন দুটো ওয়ে ছিল, আইদার অ্যান্টিজেনকে কি বললাম এক সেকেন্ড, আইদার কি বললাম অ্যান্টিজেনকে দুটো ওয়েতে, একটা কি করতে হতো কিল করতে হতো, কি হতো একটা কিল করতো, অথবা অথবা কি ওকে লাইভ দিত, মানে জীবিত অবস্থায় কিন্তু কি করতো লাইভ উইক ফর্ম, লাইভ উইক ফর্ম মানে এত উইক করতো যে ওর বডির মধ্যে যেন এন্টার করে একদম হাইপার লেভেলে কোনো ক্ষতি করতে না পারে, এত উইক করে দিত ওকে। তাহলে ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন কি করা হতো, কোনো অ্যান্টিজেনকে কিল করে অথবা লাইভ উইক ফর্ম, যাকে আমরা কি বলতাম, এর জন্য একটা স্পেশাল ওয়ার্ড আছে বলে অ্যাটিউনেটেড ফর্ম। কি বলতে কে অ্যাটিউনেটেড ফর্ম। এই অ্যাটিউনেটেড ফর্মে কি করতে হতো, কি করা হতো বলো, হিউম্যান বডির মধ্যে এন্টার করা হতো। কি করা হতো বলো, হিউম্যান বডির মধ্যে এন্টার করানো হতো, ঠিক? আর যখন এন্টার করা হবে তখন হিউম্যান বডির কি হবে, সেটাকে তার হিউম্যান বডির মধ্যে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। আর কি করবে, এর উপরে কাজ করবে, এর এগেইনস্টে কাজ করবে, ঠিক? তার মানে হচ্ছে ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন, যখন ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন হয়, যখন ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন হয়, সেই সময় অ্যান্টিজেনকে হয় কিল করে দিত বা লাইভ অ্যাটিউনেটেড ফর্ম করে হিউম্যান বডির মধ্যে এন্টার করিয়ে মেমোরি সেলকে দিয়ে আইডেন্টিফাই করানো হতো। ক্লিয়ার হচ্ছে? যখন সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন, আচ্ছা স্যার এক্সাম্পল দিয়ে দিন স্যার, এক্সাম্পল দিলে খুব ভালো হয়। ওপিভি নাম শুনছো তোমরা, ওরাল পোলিও ভ্যাকসিন, একটু আগে ডিসকাস করছিলাম আমি। ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন। আর কি হতে পারে স্যার, স্মল পক্স, ঠিক? এই জন্য শুনে থাকবে যে স্মল পক্স একবার হলে সেকেন্ড টাইম হয় না, কারণ যখনই ফার্স্ট টাইম স্মল পক্স হচ্ছে তখন প্লাজমা সেল গিয়ে ওকে আস্তে আস্তে ডিস্ট্রয় করে দিচ্ছে, বাট মেমোরি সেল ওকে একদম আইডেন্টিফাই করে রাখলো, চিহ্নিত করে রাখলো, যখনই ফিউচারে ওই যখন অ্যাটাক করবে আবার একদম গিয়ে ডিস্ট্রয় করে দেবে। ওই জন্য সেকেন্ড টাইম আমাদের কি হয় না বলো, স্মল পক্স হয় না। তাহলে ওপিভি সেকেন্ড হচ্ছে কি স্মল পক্স, কি বললাম স্মল পক্স। আর কিছু হতে পারে, আর কিছু হতে পারে ভাবো, আচ্ছা বিসিজি, ঠিক? বিসিজি এই যে এই ভ্যাকসিন গুলো প্রত্যেকটাই কি বলো, ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন। তার মানে স্মল পক্স হোক বা ওপিভি হোক বা বিসিজি, এগুলোর ক্ষেত্রে কি করা হতো, এদের অ্যান্টিজেনকে হয় কিল করে বা লাইভ উইক ফর্ম, যাকে বলতে অ্যাটিউনেটেড ফর্মে হিউম্যান বডির মধ্যে এন্টার করানো হতো। এটাকে বলা হতো কি ফার্স্ট জেনারেশন অফ ভ্যাকসিনেশন। যখন সেকেন্ড জেনারেশন অফ ভ্যাকসিনেশন হয় তখন বায়োটেকনোলজি ডেভেলপ হয়ে গেছিল। যখন সেকেন্ড জেনারেশন অফ ভ্যাকসিনেশন ডিসকভার হয় তখন কি হয়েছিল বলো, বায়োটেকনোলজি তখন কি হয়ে গেছিল, ডিসকভার হয়ে গেছিল। কি হয়েছিল, বায়োটেকনোলজি ডিসকভার হয়েছিল। যখনই বায়োটেকনোলজি ডিসকভার হয়েছিল তখন তখন না ডিরেক্টলি, তখন ওরা ভাবলো যে আবার একটা অর্গানিজম বা অ্যান্টিজেনকে আমরা ধরবো, মারবো বা উইক করবো, তারপরে পাঠাবো, এত খাটনি, এরকম করবো না, আমরা দুটো ওয়েতে পাঠাবো। একটা হয় আমরা রিকম্বিনেন্ট বানিয়ে দেবো, কি করবো আমরা কি করবো অ্যান্টিজেনের, আমরা হয় অ্যান্টিজেনে কি করবো বলো, রিকম্বিনেন্ট বানাবো। কি বানাবো, রিকম্বিনেন্ট বানাবো। কি বানাবো, অ্যান্টিজেনের রিকম্বিনেন্ট, অথবা টক্সয়েডটাকে সেন্ড করবো। কি টক্সয়েড, কি টক্সয়েড, কি সব টক্সয়েড কি সব বোঝাচ্ছি, একটু দাঁড়াও। টক্সয়েড তার মানে প্রথমে যখন ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন হয়, যখন ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন হয় তখন সেই অ্যান্টিজেনটাকে সম্পূর্ণ গোটা হোল অর্গানিজম, এভাবে লিখতে পারো না। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন যখন হচ্ছিল তখন কি করতাম আমরা, হোল অর্গানিজমটাকে কি করাচ্ছিলাম আমরা বলো, হোল অর্গানিজমটাকে আমরা এন্টার করাচ্ছিলাম। যখন আমাদের ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনেশন হচ্ছিল তখন আমরা হোল অর্গানিজমকে এন্টার করাচ্ছিলাম, আইদার কিল ফর্মে অথবা উইক ফর্মে, ঠিক? বাট যখন সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনেশন হচ্ছিল, যখন বায়োটেকনোলজি ডিসকভার হয়ে গেছিল, তখন অ্যান্টিজেনকে আমরা হোল মানে পুরো অ্যান্টিজেনকে এন্টার করাচ্ছিলাম না হিউম্যান বডির মধ্যে, আইদার তার রিকম্বিনেন্ট ফর্মকে এন্টার করাচ্ছিলাম অথবা সেই অ্যান্টিজেনের টক্সয়েডকে। মনে রাখবে টক্সয়েড কার মধ্যে হয়, ব্যাকটেরিয়ার মধ্যে হয়, ঠিক আছে? কি করা হয় পরে বলছি, আগে প্রথমে রিকম্বিনেন্টটা বলে দিই, ঠিক? ভালো করে দেখো, হেপাটাইটিস বি
যে ভাইরাস, ভালো করে শোনো, হেপাটাইটিস বি বলে যে একটা ভাইরাস হয়, সেই হেপাটাইটিস বি ভাইরাসের সারফেসের উপরে একটা অ্যান্টিজেন পাওয়া যায়, কি একটা স্পেশাল প্রোটিন পাওয়া যায় যাকে বলে কি এইচএসভি। কি বললাম ওকে? এইচএসভি। তাহলে হেপাটাইটিস বি সারফেসের উপরে এইচএসভি নামে কি পাওয়া যাচ্ছে? একটা প্রোটিন পাওয়া যাচ্ছে। এবার ওরা কি করলো, তাহলে নিশ্চয়ই প্রোটিনটার জন্য এই যে এইচএসভি বলে যে প্রোটিনটা পাওয়া যাচ্ছে, আমি রিপিট করছি, হেপাটাইটিস বি ভাইরাসের সারফেসের উপরে এইচএসভি নামে একটা প্রোটিন পাওয়া যাচ্ছে। তার নিশ্চয়ই যে প্রোটিনটা তৈরি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের উপরে, তার জন্য কোনো না কোনো জিন রেসপন্সিবল। সায়েন্টিস্টরা কি করলো? জিনটাকে ফাইন্ড করলো। কি করলো বলো? ওই জিনটাকে ফাইন্ড আউট করলো। ওই জিনটাকে ফাইন্ড আউট করার পরে ইস্ট সেল, ইস্ট হচ্ছে একটা ফাঙ্গাস, ইস্ট হচ্ছে একমাত্র ইউনিসেলুলার ফাঙ্গাস, সেই ইস্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো, ঠিক কোনো একটা প্লাজমিডের মাধ্যমে, কোনো একটা কি বললাম প্লাজমিড বা ভেক্টরের মাধ্যমে। এবার ইস্টের মধ্যে কি হবে? ধীরে ধীরে কি হবে? বেশি প্রচুর পরিমাণে কি হবে? ওই এইচএসভি প্রোটিনটা তৈরি হবে। ওটাকে কি বলছে? আমি রিকম্বিনেন্ট। ওটাকে আমরা ইস্ট থেকে বের করে নেব, এবার হিউম্যান বডির মধ্যে এন্টার করিয়ে দেবো। তাহলে কি হচ্ছে? তাকে এখানে বায়োটেকনোলজিকে ইউজ করতে হচ্ছে। কি আমার জিন অফ ইন্টারেস্ট, কোনটা জিন অফ ইন্টারেস্ট আমার এখানে? যে জিনটা এইচএসভি প্রোটিনকে বানাচ্ছে, যেটা হেপাটাইটিস বি এর সারফেসে ছিল। তাহলে হেপাটাইটিস বি এর সারফেসের উপরে যে এইচএসভি নামে যে প্রোটিনটা ছিল, যেটার জন্য একটা জিন রেসপন্সিবল ছিল, সেই জিনটাকে আমরা কাট আউট করলাম। কাট আউট করে প্লাজমিডের মাধ্যমে মানে ভেক্টরের মাধ্যমে কোথায় পাঠিয়ে দিলাম আমরা? ইস্টের মধ্যে। তাহলে ইস্টের বডির মধ্যে ন্যাচারালি কি তৈরি হবে? এবার এইচএসভি তৈরি হবে। ওই এইচএসভিটাকে আমি তুলে নিয়ে কি করলাম এবার হিউম্যান বডির মধ্যে এন্টার করে দিলাম, যেটা আমরা কি বলছি? সেকেন্ড জেনারেশন অফ ভ্যাকসিনেশন বলছি। এটাই কি আমরা বায়োটেকনোলজিকে ইউজ করছি না? কাকে ইউজ করছি বলো? বায়োটেকনোলজিকে ইউজ করছি। এটা বলে কি বলছি? রিকম্বিনেন্ট। এক্সাম্পল কি হতে পারে একে বলো? এক্সাম্পল কি হতে পারে একে স্যার? হেপাটাইটিস বি। কি স্যার একে হতে পারে? হেপাটাইটিস কি বললাম? বি। হয়েছে? আচ্ছা স্যার, টক্সয়েডের ব্যাপারে বলুন এবার। টক্সয়েডটা কি? মনে রাখবা কিছু কিছু জিনিস, যেমন ব্যাকটেরিয়া, মেনলি দেখো লিখে দিয়েছি ব্যাকটেরিয়া, কিছু কিছু মাইক্রো অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া, ওরা নিজেরা কোনো ক্ষতি করে না, ওরা একটা কেমিক্যালকে রিলিজ করে। কি বললাম? কিছু কিছু মাইক্রো অর্গানিজম, ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া, কিছু মাইক্রো অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া, ওরা নিজেরা কোনো ক্ষতি করে না, ওরা একটা কেমিক্যালকে রিলিজ করে যাকে আমরা টক্সিন বলি, যেটা ক্ষতিকর হয়, যেটা কি করে? অ্যান্টিজেনের মতো বিহেভ করে। আমি বললাম কিছু কিছু মাইক্রো অর্গানিজম হয়। কি বললাম? কিছু মাইক্রো অর্গানিজম যেমন হয় ব্যাকটেরিয়া, ওরা ডিরেক্টলি কোনো ক্ষতি করে না, ওরা একটা কেমিক্যালকে রিলিজ করে যাকে আমরা কি বলি? টক্সিন বলি। কি বলি আমরা ওকে? টক্সিন। ওই টক্সিনটা যখন হিউম্যান বডির মধ্যে এন্টার করবে, তখন অ্যান্টিজেনের মতো বিহেভ করে। কি করে? অ্যান্টিজেনের মতো বিহেভ করে। এবার যদি আমি ওই ব্যাকটেরিয়া থেকে ওই টক্সিনটাকে ডিরেক্টলি বের করে ঢুকিয়ে দিই হিউম্যানের মধ্যে, তাহলে তো সেটা কি হবে? হিউম্যানের ক্ষতি হয়ে যাবে। তাহলে ওই টক্সিনটাকে আমি বের করবো প্রথমে ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়া যে কেমিক্যালটা বানাচ্ছে, যাকে আমরা টক্সিন বলছি, তাকে আমরা প্রথমে বের করব, ওটাকে আমরা ইনঅ্যাক্টিভ ফর্মে নিয়ে যাব। কি করব? কোন ফর্মে নিয়ে যাবো বলো? ওটাকে আমরা ইনঅ্যাক্টিভ ফর্মে, মানে টক্সিন যেটা আমরা ব্যাকটেরিয়ার মধ্যে থেকে পেলাম, ওকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেবো। যখন তুমি টক্সিনকে ইনঅ্যাক্টিভ করবা, তখন তাকে বলে টক্সয়েড। কি বলো? ওকে বলো টক্সয়েড। তার মানে যখনই কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা কেমিক্যাল পাচ্ছি, যাকে আমরা কি বলছি? টক্সিন বলছি, তাকে আমরা ইনঅ্যাক্টিভ করছি, তাকে আমরা কি বললাম? টক্সয়েড। এবার এই টক্সয়েডটা যেটা ইনঅ্যাক্টিভ ফর্ম অফ কি? টক্সিন। টক্সয়েডটা কি বললাম আমি? ইনঅ্যাক্টিভ ফর্ম অফ টক্সিন। সেটাকে আমরা কি করব? হিউম্যান বডির মধ্যে এন্টার করে দেবো। কি করব? সেটাকে আমরা হিউম্যান বডির মধ্যে এন্টার করে দেবো। তাহলে যখনই আমি রিপিট করছি, যখনই কোনো ব্যাকটেরিয়া আমাদের মধ্যে অ্যাটাক করে, সেই ব্যাকটেরিয়াটা অ্যান্টিজেনের মতো বিহেভ করে না, ব্যাকটেরিয়া একটা কেমিক্যালকে রিলিজ করে। কি বললাম? ব্যাকটেরিয়া একটা কেমিক্যালকে রিলিজ করে, যাকে আমরা কি বলি বলো? টক্সিন বলি। সেই টক্সিনটা ঠিক আমরা ইনঅ্যাক্টিভ করে, টক্সিনটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে, যাকে আমরা বলছি টক্সয়েড, সেটাকে আমরা হিউম্যান বডির মধ্যে এন্টার করিয়ে দেব। তাহলে এই টক্সয়েডটা কিসের মতো কাজ করবে বলো? কিসের মতো কাজ করবে? অ্যান্টিজেনের মতো বিহেভ করবে না? ঠিক। তাহলে এই অ্যান্টিজেনের এগেইনস্টে কি আমাদের বডিতে প্লাজমা সেল বা মেমোরি সেল অ্যাক্টিভ হবে। তার মানে কি হবে? ভ্যাকসিনেশন প্রসেসটা শুরু হবে। তাহলে ব্যাকটেরিয়ার যে আমাদের অ্যাটাক গুলো হওয়ার চান্স থাকে, তার জন্য আমরা টক্সয়েডকে অ্যাজ এন ভ্যাকসিনেশনে ইউজ করি। ঠিক স্যার, এক্সাম্পল দিন। ডিপিটি। কি? ডিপিটি তোমরা হয়তো পড়েছো, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। কি? ডিপথেরিয়া, পার্টুসিস, লিখে দিচ্ছি। ডিপথেরিয়া, টি ফর পার্টুসিস আর টি ফর টিটেনাস। ঠিক। এই যে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এটা এই ক্ষেত্রে তিনটাই কি? ব্যাকটেরিয়া। এই তিনটাই কি? ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত ডিজিজ। ঠিক। এগুলোর জন্য টক্সয়েডকে আমরা ভ্যাকসিনেশনের জন্য ইউজ করতে পারি।
এবার থার্ড জেনারেশন অফ ভ্যাকসিন আমরা কাকে ইউজ করি? সরাসরি প্রথমে আমরা হোল অর্গানিজম কি ইউজ করছিলাম? প্রথমে আমরা কি করছিলাম দেখো, হোল অর্গানিজম কি ইউজ করছিলাম। সেকেন্ডে আমরা কি করলাম, হোল অর্গানিজম কি ইউজ করলাম না, ওর মধ্যে আইদার যে টক্সিন হয় তার ইনঅ্যাক্টিভ ফর্ম কি ইউজ করলাম, অথবা ওর মধ্যে যে প্রোটিন পাওয়া যায় তার রিকম্বিনেন্টের মাধ্যমে সেটাকে ইউজ করলাম। থার্ড জেনারেশন অফ ভ্যাকসিনেশনে কি হচ্ছে, আমরা সরাসরি ডিএনএ কে ইউজ করব। কি করব আমরা সরাসরি, কি করব যে অ্যান্টিজেনে, কি বললাম সরাসরি আমরা কি করব বলো, অ্যান্টিজেনের যে অ্যান্টিজেন যেটা ডিএনএ হয় না, অ্যান্টিজেন যেটা ডিএনএ সেটাকে ইউজ করব। আমরা কি করব, অ্যান্টিজেনের ডিএনএ কে সরাসরি হিউম্যান বডির মধ্যে এন্টার করাবো। বাট এর মধ্যে অনেকগুলো সাইড এফেক্ট আছে, এটা এখনো আমাদের মার্কেটে আসেনি, বাট এর উপরে ওয়ার্ক চলছে। কথা বুঝা গেছো? থার্ড জেনারেশন ভ্যাকসিনেশন যেমন 1, 2 মার্কেট অ্যাভেলেবেল আছে, থার্ড জেনারেশন এখন কিছু কিছু জায়গায় অ্যাভেলেবেল আছে, এখনো ওটা রিসার্চের উপরে কাজ চলছে। ক্লিয়ার হয়ে গেছে? তার থার্ড জেনারেশন অফ ভ্যাকসিনেশনে কি করা হয়, যে কোনো অ্যান্টিজেনের ডিএনএ কে সরাসরি হোস্টের মধ্যে মানে হিউম্যান বডির মধ্যে এন্টার করিয়ে দেওয়া হয়। আর এটা মেইনলি করা হচ্ছে হেপাটাইটিস বি এর জন্য। কি করার জন্য হচ্ছে? হেপাটাইটিস বি এর জন্য। তাহলে এখন পর্যন্ত যে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আমরা ইউজ করি সেটা সেকেন্ড জেনারেশন অফ ভ্যাকসিন এর রিকম্বিনেন্ট কে ইউজ করি, বাট ইন ফিউচার আমরা ডিএনএ ভ্যাকসিন কে ইউজ করব হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশন করানোর জন্য। এই ছিল ভ্যাকসিনেশন। যদি ভ্যাকসিনেশন সম্বন্ধে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, যে আমি অবশ্যই সেই কমেন্টগুলো রিপ্লাই করে তোমাদের ডাউটকে ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই কপি করে নিয়েছো? যদি কেউ কপি না করে থাকো কপি করে নাও, যদি কেউ কপি করে না থাকো, যদি কেউ স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক? যদি কারো দরকার হয় তো ঠিক। চলো আমি শুরু করি। আমরা থার্ড টপিক অ্যালার্জি। থার্ড টপিক শুরু হবে কি আমাদের অ্যালার্জি। দেখো আমাদের থার্ড টপিক শুরু হবে অ্যালার্জি। আমাদের ইন্ডিয়াতে আই থিঙ্ক সো, যদি আমি 10 জনের কথা বলি 10 জনের মধ্যে 7 জনই অ্যালার্জি দ্বারা আক্রান্ত বা এফেক্টেড। অ্যালার্জিটা হয় কার জন্য? দেখো প্রথমে কি শুরু করছি আমরা এবার, অ্যালার্জি। হিউম্যান বডিতে যে অ্যালার্জি হয় দুটো কারণে হয়। একটা হয় কার জন্য, একটা ডাব্লিউবিসি যার নাম হচ্ছে বেসফিল, জানেন কি বেসফিল, কি বললাম বেসফিল। আর একটা অ্যান্টিবডি, কি বললাম, আর একটা অ্যান্টিবডি যার নাম হচ্ছে কি বলো আইজিই। কি নাম? আইজিই। ঠিক আছে? আচ্ছা, যেটা সব থেকে লিস্ট অ্যামাউন্টে মানে কম অ্যামাউন্টে, যেটা সব থেকে কি বললাম লিস্ট অ্যামাউন্টে হিউম্যান বডির মধ্যে প্রেজেন্ট থাকে, লিস্ট অ্যামাউন্টে হিউম্যান বডিতে থাকে। ঠিক? আচ্ছা, তাহলে আমাদের বডিতে যে অ্যালার্জি রিঅ্যাকশন হয় তার জন্য দুটো জিনিস রেসপন্সিবল, একটা ডাব্লিউবিসি যার নাম হচ্ছে কি বেসফিল, আর একটা হচ্ছে কি বলো অ্যান্টিবডি যার নাম হচ্ছে আইজিই। তোমরা হয়তো জানো যে এই বেসফিল তিনটে জিনিসকে রিলিজ করে, আমি পড়িয়েছি তোমাদের সেকেন্ড লেকচারে। একটা কি বলে হেপারিন, কি বলে একটাকে বলো হেপারিন বলে। আর কি রিলিজ করে বলো হিস্টামিন। কি? আর একটা হিস্টামিন। তাহলে হেপারিন আর হিস্টামিন। আর একটা জিনিস হয় সেরোটোনিন বলে, কি সেরোটোনিন। ঠিক তিনটে জিনিস আমি বললাম যে এই যে ডাব্লিউবিসি এর একটা টাইপ হচ্ছে বেসফিল, সেটা তিনটে জিনিসকে রিলিজ করে, একটা হেপারিন, হিস্টামিন আর সেরোটোনিন। তো এই তিনটার মধ্যে এই হিস্টামিনটা রেসপন্সিবল হয় অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য। কি? এই হিস্টামিনটা রেসপন্সিবল হয় কার জন্য? অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য। আর এখানে যে অ্যান্টিবডি ইউজ হয় তাকে বলে আইজিই। কি বলে ওকে? আইজিই। এবার কি করা হয় দেখো, ধরো আমি প্রথমে একটু বুঝিয়ে বলি। ধরো আমি একটা নর্মাল মানুষ, ঠিক? ধরো আমি একটা নর্মাল, আমাদের কোনো অ্যালার্জি রিঅ্যাকশন নেই, তাহলে আমার বডির মাস্ট সেল, এমএএসটি মাস্ট সেল, যার মধ্যে কি থাকে বেসফিল থাকে। আমি রিপিট করছি, যদি কোনো আমি একটি নর্মাল মানুষের কথা বলি তার মধ্যে একটা সেল থাকে যাকে বলে মাস্ট সেল, এমএএসটি মাস্ট সেল, সেটা নর্মাল থাকে। আর মাস্ট সেল কি নিয়ে তৈরি হয়? বেসফিল নিয়ে তৈরি হয়। তাহলে বেসফিল যেটা মাস্ট সেল, অনেকগুলো বেসফিল যেটা মাস্ট সেল বানাচ্ছে সেটা তার ক্ষেত্রে নর্মাল হয়। কি হয়? নর্মাল হয়। ঠিক আছে? বাট যখনই কোনো পার্সন অ্যালার্জিক রেসপন্স শো করে, মানে কারোর মধ্যে অ্যালার্জি হচ্ছে, তখন কি হয়? তার মাস্ট সেল সেন্সিটাইজড হয়ে যায়। কি হয়ে যায়? সেন্সিটিভিটি চলে আসছে ওর মধ্যে। কি বললাম? ওর মাস্ট সেলটা যেটা আছে ওর মধ্যে কি হলো? সেন্সিটিভিটি, যাকে আমরা কি বলি সেন্সিটাইজড হয়ে গেছে। মাস্ট সেল কি হয়ে গেছে বলো? সেন্সিটাইজড হয়ে গেছে। ঠিক? আচ্ছা, কি করে হয় দেখো, ভালো করে বলছি আমি। ধরো আমি বললাম এটা একটা নর্মাল হিউম্যান, এদিকে দেখো কি বললাম, এখানে একটা নর্মাল বডি, ঠিক আছে? আর এখানে আমি বললাম অ্যালার্জিক বডি। কি বললাম? এখানে আমি অ্যালার্জিক বডি।
তো নর্মাল বডির মধ্যে ধরো আমি স্ট্রাকচার বানাচ্ছি, নর্মাল বডির মধ্যে এই যে পার্টিকুলার জায়গাটা আমি বানালাম, ঠিক, এটাকে বলে মাস্ট সেল। কি বলে কে? মাস্ট সেল। এই মাস্ট সেলের মধ্যে অনেকগুলো ফলিকেলস টাইপের থাকে। কি বললাম? এই মাস্ট সেলের মধ্যে অনেকগুলো এই ফলিকেল টাইপের থাকে, ঠিক। এই ফলিকেল গুলো কিসে হয়? বেসোফিলের তৈরি হয়। কি তৈরি হয়? বেসোফিলের তৈরি হয়। ক্লিয়ার হয়ে গেছে? এইবার যাদের অ্যালার্জিক বডি তাদের ক্ষেত্রে কি হয়? আচ্ছা দেখো তো, এখানে মাস্ট সেলের সারফেসের উপরে কোনো প্রোটিন আছে? এই মাস্ট সেলের সারফেসের কোনো প্রোটিন আছে? নো প্রোটিন অন সারফেস। কি? নো প্রোটিন অন সারফেস। কি? নো প্রোটিন অন সারফেস। তো মাস্ট সেলের সারফেসের উপরে কোনো প্রোটিন নেই, তাহলে কি বলবো আমরা? নন সেনসিটাইজড। কি বললাম? নন সেনসিটাইজড। নন সেনসিটাইজড মাস্ট সেল। কি বলবো আমরা? নন সেনসিটাইজড মাস্ট সেল। আমি বললাম এই মাস্ট সেলের সারফেসের উপরে কোনো প্রোটিন নেই। যদি সারফেসের উপরে কোনো প্রোটিন না থাকে কি বলবো আমরা? নন সেনসিটাইজড মাস্ট সেল বলবো। কি বলবো আমরা? নন সেনসিটাইজড মাস্ট সেল বলবো। এবার ধরে নাও এই মাস্ট সেলটা কোনো অ্যালার্জিক বডির মধ্যে আছে, কোনো অ্যালার্জিক পারসনের বডির মধ্যে আছে। ওর মধ্যেও কি থাকবে বলো? ওর মধ্যেও কি থাকবে? এই গ্র্যানিউলস বা ফলিকেলস গুলো থাকবে। ওর মধ্যে এই ফলিকেলস গুলো থাকবে। কি থাকবে ওর মধ্যে? ওর মধ্যে কি থাকবে বলো? এই ফলিকেল গুলো থাকবে। আচ্ছা ঠিক আছে, দেখো ভালো করে দেখো, ওর মধ্যে ফলিকেল গুলো আছে। মনে রাখবা কোন একটা নরমাল মানুষ তখনই অ্যালার্জিক পারসনে কনভার্ট হয়ে যায় যখন তার মধ্যে একটা স্পেশাল জিন অ্যাক্টিভ হয়ে যায়। কি বললাম? ধরো এখানে একটা জিন আছে, কোন একটা জিন আছে, এই জিনটা ধরো অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কি একটা জিন? এই জিনটা কি হয়েছে? অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক। যখনই এই জিনটা অ্যাক্টিভ হবে, এই জিনটা কিছু প্রোটিনকে রিলিজ করবে। কি করবে? রিলিজ প্রোটিন। কি করবে? দেখো, প্রোটিন রিলিজ করবে। কি করবে? প্রোটিনকে রিলিজ করবে। আর তার মানে নরমাল মানুষ তখনই অ্যালার্জিক মানুষে কনভার্ট হবে যখন তার মধ্যে একটা পার্টিকুলার জিন অ্যাক্টিভ হবে। আর এই জিনটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কি ছাড়বে? অনেকগুলো প্রোটিনকে রিলিজ করবে। আর এই প্রোটিন গুলো এসে কোথায় অ্যাটাচ হবে? অ্যাটাচ হবে কোথায়? অ্যাটাচ, দেখো আমি লিখছি, অ্যাটাচ অন সারফেস। অ্যাটাচ অন সারফেস কার? অফ মাস্ট সেল। অ্যাটাচ অন সারফেস অফ কি বললাম? মাস্ট সেল। মাস্ট সেলের এই যে মাস্ট সেল আছে এর সারফেসে আছে অ্যাটাচ হয়ে যাবে। দেখো আমি বানাচ্ছি, ঠিক। তাহলে এই কি বানাচ্ছিল? এই জিনটা হঠাৎ অ্যাক্টিভ হয়ে গেল। এই জিনটা অ্যাক্টিভ হওয়ার জন্য কি রিলিজ করলো? প্রোটিন রিলিজ করলো, যেটা এসে অ্যাটাচ হলো কোথায়? অ্যাটাচ অন সারফেস অফ মাস্ট সেল। এটা ছিল মাস্ট সেল। এর সারফেসের উপরে অনেকগুলো কি হলো? দেখো প্রোটিন এসে অ্যাটাচ হয়ে গেল। দেখো কি হলো? প্রোটিন এসে অনেকগুলো সারফেসের উপরে অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে, দেখো আমি প্রোটিনগুলো অ্যাটাচ করলাম। ঠিক আছে, দেখো তাহলে এই মাস্ট সেলের উপরে কি করলো? অনেকগুলো প্রোটিন এসে অ্যাটাচ হয়ে গেল। অ্যাটাচ কেন হলো? কারণ এই জিনটা অ্যাক্টিভ হওয়ার জন্য প্রোটিনকে রিলিজ করলো আর প্রোটিনটা এসে সারফেসে গিয়ে অ্যাটাচ করে গেল। ক্লিয়ার হয়ে গেছে? এবার দ্য থিং ইজ দ্যাট যে যখন এই প্রোটিনটা অ্যাটাচ হবে, এই প্রোটিনটাকে বলে কি জানো? এই প্রোটিনটার নাম হচ্ছে কি? অ্যান্টিবডি। কি নাম এই প্রোটিনটার নাম? অ্যান্টিবডি। দেখো আমি লিখে দিচ্ছি, অ্যান্টিবডি বাইন্ডিং প্রোটিন। কি বললাম? অ্যান্টিবডি বাইন্ডিং প্রোটিন। কি বললাম? অ্যান্টিবডি বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, এবার যখনই কোনো মাস্ট সেলের সারফেসের উপরে এই প্রোটিনটা এসে বসে যাবে তখন সেই মাস্ট সেলটাকে আমি কি বলবো? সেনসিটাইজড। কি বললাম? সেনসিটাইজড। কি বললাম? মাস্ট সেল। কি বললাম? সেনসিটাইজড মাস্ট সেল। সেনসিটাইজড মাস্ট সেল মানে এই মাস্ট সেলটা এবার হাইপার সেনসিটিভ হয়ে গেল। কি হলো? মাস্ট সেলটা কি হলো বলো? এবার হাইপার সেনসিটিভ হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে? আর এই সেনসিটিভ প্রোটিনের উপরে এই যে প্রোটিনগুলো আছে এর উপরে একটা বললাম না তোমাকে, একটা অ্যান্টিবডি আসবে, ঠিক, যে অ্যান্টিবডি এসে জয়েন্ট হয়ে যাবে। দেখো একটা অ্যান্টিবডি এসে এখানে কি হয়েছে? দেখো জয়েন্ট করে গেছে। ঠিক, দেখো এই অ্যান্টিবডি বাইন্ডিং যে প্রোটিন আছে এখানে কি আছে? দেখো একটা অ্যান্টিবডি এসে জয়েন্ট করেছে। এটা স্যার অ্যান্টিবডির নাম কি? আমি একটু আগে বলেছি আইজিই। তাহলে এগুলো কোন অ্যান্টিবডি? কোন অ্যান্টিবডি এগুলো বলো? আইজিই অ্যান্টিবডি। তার মানে হচ্ছে স্যার যে যখনই কোনো পার্সনের মধ্যে এই জিনটা অ্যাক্টিভ হলো তখন সে পার্সনটা কিছু প্রোটিনকে রিলিজ করলো। সেই প্রোটিনটা এসে অ্যাটাচ হলো কোথায়? সারফেস অফ মাস্ট সেল। তাহলে মাস্ট সেলের সারফেসের উপরে প্রোটিনগুলো এসে অ্যাটাচ হয়ে গেল। আর যখন এই প্রোটিনগুলো অ্যাটাচ হলো, এই প্রোটিনের কাজ কি? অ্যান্টিবডি বাইন্ডিং প্রোটিন, মানে অ্যান্টিবডিকে বাইন্ড করা। তখন এই আইজিই অ্যান্টিবডি আসবে আর এই প্রোটিনগুলোর উপরে এসে বাইন্ড হয়ে গেল। দেখো বাইন্ড হয়ে গেল। এবার এই পেশেন্টটা এইবার এই পার্সনটা কি গেল? হাইলি সেনসিটাইজ। দেখো আমি লিখে দিয়েছি হাইলি সেনসিটাইজড মাস্ট সেল, মানে একদম সেনসিটিভ মাস্ট সেল। এবার যখনই কোনো মাইটস হোক, পোলেন গ্রেন হোক বা ডাস্ট হোক, কি বললাম? যখনই কোনো মাইটস বা পোলেন গ্রেন বা ডাস্ট বা যে কোনো অ্যালার্জেন্স মানে কি?
যারা অ্যালার্জিকে বানায়। কি বললাম? অ্যালার্জেন্স। যেমন মাইটস হতে পারে, পোলেন গ্রেন হতে পারে, ডাস্ট হতে পারে, এগুলো হচ্ছে অ্যালার্জি বানায়, এই জন্য কি বলি আমরা? অ্যালার্জেন্স। যাই হোক, যখনই কোনো অ্যালার্জেন্স অ্যাটাক করবে, এবার দেখো ভালো করে দেখো, যখনই কোনো কি বললাম? অ্যালার্জেন্স, যখনই কোনো অ্যালার্জেন্স কি করবে? এবার একে অ্যাটাক করবে না? অ্যালার্জেন্স মানে যে কি করে? অ্যালার্জি বানায়। যখনই একে অ্যাটাক করবে, কাকে অ্যাটাক করবে? এই আইজিই কে অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? এই আইজিই কে। আর আইজি কার সাথে যুক্ত আছে? মাস্ট সেলের সাথে যুক্ত আছে। আমি বললাম যখনই কোনো অ্যালার্জেন্স অ্যাটাক করবে এই সেনসিটাইজড সেলকে, আমি রিপিট করছি, যখনই কোনো এই অ্যালার্জেন্স অ্যাটাক করবে কাকে? এই সেনসিটাইজড মাস্ট সেলটাকে অ্যাটাক করবে, ঠিক? তখনই কি করবে? এই সেনসিটাইজড মাস্ট সেল, আমি বললাম না এর মধ্যে কি ছিল? বেসোফিল ছিল। এই কি রিলিজ করবে? হিস্টামিন রিলিজ করবে। কি করবে বলো? হিস্টামিন রিলিজ করবে। আর এই হিস্টামিন কি হিসেবে কাজ করে? ভেসোডাইলেটর হিসেবে কাজ করে। কি কাজ করে বলো? ভেসোডাইলেটর হিসেবে কাজ করে। মানে কি করবে? ভেসেল গুলোকে ডাইলেট করবে। ধরো আগে ভেসেলটা, আগে কোন একটা ব্লাড ভেসেল এরকম ছিল, ঠিক? একে কি করবে? ডাইলেট করিয়ে একদম এরকম করে ডাইলেট করে দেবে, মোটা বানিয়ে দেবে। দেখো ডাইলেট করে কি করে? একদম মোটা বানিয়ে দেবে। মানে এইটুকু ভেসেলটা, এই ছোট্ট ভেসেলটা ডাইলেট হয়ে এত মোটা হয়ে গেল, তাহলে এখান থেকে কি হবে? ফ্লুইড গুলো বেরিয়ে আসবে না? কি হবে এখানে বলো? ফ্লুইড গুলো বেরিয়ে আসবে না ভেসেল থেকে? ব্লাড ভেসেল থেকে কি হবে? ব্লাড ভেসেল থেকে ফ্লুইড গুলো বাইরে বেরিয়ে আসবে। ওই জন্য জায়গাটা কি হয়ে যায়? সোলেন হয়ে যায়। বললাম আমরা অ্যালার্জি যে ফুলে গেছে, সোলেন হয়ে গেছে, সেটা কার জন্য হচ্ছে? কারণ হিস্টামিন বেরিয়ে আসছে। হিস্টামিন বেরিয়ে এসে কি করছে? ভেসেলটাকে ডাইলেট করে দিচ্ছে। ভেসেলটাকে ডাইলেট করে দিচ্ছে। আর যখনই ভেসেলটা ডাইলেট হয়ে যাচ্ছে, তখন সেই ভেসেলগুলো দিয়ে, ভেসেলের পোরগুলো দিয়ে ফ্লুইড গুলো বাইরে বেরিয়ে আসছে। ওই জন্য জায়গাগুলো কি হচ্ছে? চাকা 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 হয়ে ফুলে যাচ্ছে। ক্লিয়ার হলো? এই ছিল তোমাদের অ্যালার্জির কনসেপ্ট। আবার বলছি, যদি বুঝতে না পারো আমাকে রিপিট করবা, আমাকে রিপিট করছি সেটা কমেন্ট করবা, আমি তোমাদেরকে পার্সোনালি সেই কমেন্টে রেসপন্স করে দেবো। ক্লিয়ার হয়ে গেছে অ্যালার্জি? তাহলে অ্যালার্জি তখনই হবে যদি কারো মাস্ট সেল সেনসিটিভ হয়ে যায়। কি হয়ে যায়? মাস্ট সেল বল কি হয়ে যায়? সেনসিটিভ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, চলো আমাদের নেক্সট টপিক কি শুরু হবে? আমাদের নেক্সট টপিক কি হবে বলো? আমাদের নেক্সট টপিক শুরু হবে অটো ইমিউন ডিসঅর্ডার। কি বললাম? অটো ইমিউন ডিসঅর্ডার। কি? অটো ইমিউন ডিসঅর্ডার। ভালো করে দেখো। দেখো, আমাদের নেক্সট টপিক হবে অটো ইমিউনিটি। কি? অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি কথার মানে কি? ধরো আমি বললাম আমাদের বডিতে ইমিউন সিস্টেম আছে, মানে এক কথায় অ্যান্টিবডি বানিয়ে কি করে আমাদেরকে প্রোটেকশন করে রাখে, সেটা তো আমাদের ইমিউনিটি বা ইমিউন সিস্টেম। কখনো কখনো কি হয়? আমাদের ইমিউন সিস্টেম, ভালো করে শোনো, কখনো কখনো কি হয়? আমাদের ইমিউন সিস্টেম এতটাই হাইপার হয়ে যায়। কি বললাম? কখনো কখনো কি হয়? আমাদের ইমিউন সিস্টেম এতটাই হাইপার বা পাওয়ারফুল হয়ে যায় যে ওরা নিজের সেল আর বাইরে থেকে আসা ফরেন সেল, যেটা আমাদের মধ্যে রোগ বানাচ্ছে, তার মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না। কি বললাম? ডিফারেন্স বুঝতে পারে না। তার মানে কি হয়? সামটাইম হিউম্যান বডির মধ্যে কি হয়ে যায়? কি হয়ে যায়? যে ইমিউনিটিটা হাইপার সেন্সিটিভ হয়ে যায়। কি হয়ে যায় বলো? ইমিউনিটিটা কি হয়ে যায়? হাইপার সেন্সিটিভ হয়ে যায়। তাই যদি কোনো পার্সনের ক্ষেত্রে ইমিউন সিস্টেম হাইপার সেন্সিটিভ হয়ে যায়, তো সেই হাইপার সেন্সিটিভ ইমিউন সিস্টেম নিজের সেল আর বাইরের সেলের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না। তখন নিজের সেলকেও বাইরের সেল ভেবে কি করে? তার এগেইনস্টে অ্যান্টিবডি বানিয়ে দেয়। তার নিজের সেল কি হবে? ক্ষতি হয়ে যাবে না? একে বলে কি? অটো ইমিউন ডিসঅর্ডার বলে। কি বলে? একে বলো অটো ইমিউন ডিসঅর্ডার বলছি। আমি রিপিট করছি লাস্ট টাইম, যে যদি কখনো হিউম্যান বডির ইমিউন সিস্টেম হাইপার সেন্সিটিভ হয়ে যায়, যদি কখনো হিউম্যান বডির ইমিউন সিস্টেম হাইপার সেন্সিটিভ হয়ে যায়, তখন সেই হিউম্যান বডির সেই ইমিউন সিস্টেম নিজের সেল আর বাইরে থেকে আসা ফরেন সেল যে রোগ বানাবে তার মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না। তখন কি করে? ভুল করে নিজের সেলের এগেইনস্টে কি করে? অ্যান্টিবডি বানিয়ে দেয়। তার নিজের সেল কি যাবে? ডেথ হয়ে যাবে না? একে কি বলে? অটো ইমিউন ডিসঅর্ডার। আমাদের সিলেবাসে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস বলে একটা রোগ হয়। কি রোগ হয়? দেখো নাম লিখে দিচ্ছি, কি? মাইস্থেনিয়া। মাইস্থেনিয়া কি গ্রেভিস বলে একটা রোগ হয়। এটা কি? অটো ইমিউন ডিসঅর্ডার। কি এটা? অটো ইমিউন ডিসঅর্ডার। ঠিক? অটো ইমিউন মাইস্থেনিয়া গ্রেভিস কি বললাম আমি? অটো ইমিউন ডিসঅর্ডার। আরেকটা হয় আমাদের কি? রিমাটয়েড আর্থ্রাইটিস। কি? রিমাটয়েড কি বললাম? রিমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক? রিমাটয়েড আর্থ্রাইটিস এটাও কি এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার। তার মানে এই যে দুটো রোগ, মাইস্থেনিয়া গ্রেভিস আর রিমাটয়েড আর্থ্রাইটিস, দুটোই কি? অটো ইমিউন ডিসঅর্ডার। আর এই দুটো হয় কেন? কারণ আমাদের ইমিউন সিস্টেম এতটাই হাইপার হয়ে যায় যে নিজের সেল
আর বাইরের সেলের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না। ঠিক, এটাকে বলে অটো ইমিউন ডিসঅর্ডার। এক্সাম্পল কি মাইস্থেনিয়া গ্রেভিস আর কি রিমাটয়েড আর্থারাইটিস। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার আমাদের আজকে ইম্পর্টেন্ট টপিক যাকে বলে কি টাইপস অফ লিম্ফয়েড অর্গান, সেটা নিয়ে ডিসকাস করব। কি করব আমরা? টাইপস অফ লিম্ফয়েড অর্গান, সেটা নিয়ে ডিসকাস করব। দেখো টাইপস অফ কি বললাম, লিম্ফয়েড অর্গান, সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা। টাইপস অফ কি বললাম, সরি কি বললাম, টাইপস অফ কি, টাইপস অফ লিম্ফয়েড অর্গান, টাইপস অফ লিম্ফয়েড অর্গান, টাইপস অফ কি বললাম, লিম্ফয়েড অর্গান। দেখো লিম্ফয়েড অর্গান টু টাইপস হয়। আমি যদি ভালো করে বলি লিম্ফয়েড অর্গান কি হয়, টু টাইপস হয়। ভালো করে দেখো, লিম্ফয়েড অর্গান কি বললাম, টু টাইপস হয়। একটাকে বলে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, একটাকে বলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। কি বললাম একটাকে আমি কি বললাম, দেখো লিখছি আমি, প্রাইমারি লিম্ফয়েড, কি বললাম, প্রাইমারি লিম্ফয়েড অর্গান বললাম। আর একটাকে আমি কি বলছি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। কি বললাম, সেকেন্ডারি লিম্ফয়েড, কি বললাম, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বললাম। তো একটাকে আমি কি বললাম, প্রাইমারি লিম্ফয়েড অর্গান, একটাকে আমি কি বললাম, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বললাম। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার দেখো স্যার প্রাইমারি আর সেকেন্ডারি মধ্যে ডিফারেন্স কি। দেখো লিম্ফয়েড অর্গান মানে কি, লিম্ফয়েড অর্গান মানে কি, এমন কোন অর্গান যেখানে লিম্ফোসাইটের, কি বললাম, যেখানে লিম্ফোসাইট, এটা একটা কি ডাব্লিউবিসি, যেটা কি একটা ডাব্লিউবিসি, মানে লিম্ফয়েড অর্গান হচ্ছে সেসব অর্গান যেখানে লিম্ফোসাইট মানে ডাব্লিউবিসি কি হবে, ফরমেশন হবে, ম্যাচুরেশন হবে আর ডিফারেন্সিয়েশন হবে। কি বললাম, ফরমেশন হবে, ম্যাচুরেশন হবে, ডিফারেন্সিয়েশন। এফ মানে ফরমেশন, এম মানে ম্যাচুরেশন, ঠিক, আর ডি মানে ডিফারেন্সিয়েশন। মানে এটা ডি না ডি, কথা বুঝতে পারছো আমি কি বললাম? আচ্ছা, তার মানে যেসব জায়গাতে লিম্ফোসাইটের ফরমেশন হবে, তৈরি হয়, যেখানে ম্যাচুরেশন হয় মানে পরিপক্ক হয়, এবং যেখানে ডিফারেন্সিয়েশন মানে ভাগ হয়, তাকে আমরা কি বলি, লিম্ফয়েড অর্গান বলি। তার মানে কি, প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে সেসব জায়গা, প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে সেসব জায়গা যেসব জায়গায় কি হয়, আমি কি বললাম, লিম্ফোসাইটের, কি বললাম, লিম্ফোসাইটের কি হয়, ফরমেশন হবে। দেখো এদিকে লিখছি আমি, কি হবে, লিম্ফোসাইটের ফরমেশন হবে, অথবা কি হবে, ম্যাচুরেশন হবে, কি হবে, ফরমেশন হবে, ম্যাচুরেশন হবে, এন্ড কি হবে বলো, ডিফারেন্সিয়েশন হবে। কি হবে বলো, ডিফারেন্সিয়েশন হবে। কি বললাম, ফরমেশন, ম্যাচুরেশন, ডিফারেন্সিয়েশন হবে। তাকে আমরা কি বলবো, লিম্ফয়েড অর্গান বলবো। এইবার আমাদের যেটা বোন ম্যারো আছে, আমাদের যেটা বোন ম্যারো যেখান থেকে ব্লাড তৈরি হয়, এটা তো ব্লাডেরই পার্ট, লিম্ফোসাইট ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি মানে কি ব্লাড, তাহলে এটা তৈরি হবে কোথায়, বোন ম্যারো তৈরি হবে। তো আমাদের যেটা বোন ম্যারো আছে না, ভালো করে শোনো, আমাদের যেটা বোন ম্যারো আছে, সে বোন ম্যারোর মধ্যে আমাদের দু টাইপের লিম্ফোসাইট থাকে, একটাকে বলে টি লিম্ফোসাইট, একটাকে বলে বি লিম্ফোসাইট। কি বলে, একটাকে আমরা টি লিম্ফোসাইট বলি, একটাকে বি লিম্ফোসাইট বলি। তো আমাদের যেটা বোন ম্যারো আছে, যেখানে ব্লাড অরিজিন হয় বা ফর্ম করে, সে বোন ম্যারোর মধ্যে যেটা টি লিম্ফোসাইট, সেটা ফরমেশন তো হয় বাট ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশন হয় না। আমি রিপিট করছি, আমাদের বোন ম্যারোর মধ্যে টি লিম্ফোসাইটের ফরমেশন তো হয়, তৈরি তো হয়, বাট ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশন সেখানে হয় না। কোথায় হয়, থাইমাস গ্ল্যান্ডের মধ্যে। কোথায় হয়, থাইমাস গ্ল্যান্ডের মধ্যে। আর যেটা বি লিম্ফোসাইট, তার তিনটে প্রসেসই, ফরমেশন হোক, ম্যাচুরেশন হোক, ডিফারেন্সিয়েশনই হোক, তিনটাই কোথায় হবে, আমাদের বডির মধ্যে, মানে আমাদের কোথায়, বোন ম্যারোর মধ্যেই হবে। তাহলে রিপিট করছি আরেকবার ছোট্ট লাস্ট টাইমের জন্য, যে যদি এক সেকেন্ড কোথায় রাখুন ক্যাপটা, দেখো আমি বললাম যদি আমাদের বোন ম্যারোর মধ্যে, কি বললাম, যদি আমাদের বোন ম্যারোর মধ্যেই, যেমন ফর এক্সাম্পল যদি আমি বি লিম্ফোসাইটের কথা বলি, তাহলে বি লিম্ফোসাইটের ফরমেশন, ম্যাচুরেশন এবং ডিফারেন্সিয়েশন তিনটে প্রসেসই কোথায় হয়, বোন ম্যারোর মধ্যে হয়। কার, বি লিম্ফোসাইটের জন্য। বাট টি লিম্ফোসাইটের কি হচ্ছে, ফরমেশন তো বোন ম্যারোর মধ্যে হচ্ছে, বাট ম্যাচুরেশন এন্ড ডিফারেন্সিয়েশন বোন ম্যারোর মধ্যে হচ্ছে না। কোথায় হচ্ছে, থাইমাস গ্ল্যান্ড। এবার থাইমাস গ্ল্যান্ডটা কি, থাইমাস গ্ল্যান্ডটা হচ্ছে ছোট্ট একটা গ্ল্যান্ড, যেটা আমাদের সামনের যে বোন থাকে না, এই যে রিবসের যে সামনের বোন, এটাকে বলে স্টারনাম। কি বলে, এটাকে চেস্ট বোনও বলে, কি স্টারনাম। কি বলে, কে চেস্ট বোন বা স্টারনাম বলে, একে ফ্ল্যাট বোনও বলে। ঠিক, তো এই যে সামনের দিকে, যেখানে এই যে সাইডের যে রিবস গুলো আছে, এই রিবস গুলো যে সামনের দিকে যে এই বোনটাতে যুক্ত হচ্ছে, আমরা কি বলবো, স্টারনাম বলবো। এই স্টারনামের ঠিক পেছনে কি থাকবে, স্টারনামের ঠিক পেছনে ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে। এই স্টারনামের ঠিক পেছনে ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে, যেটা আমরা কি বলি, থাইমাস গ্ল্যান্ড। কি বলি ওকে, থাইমাস গ্ল্যান্ড। কি বললাম ওকে, থাইমাস গ্ল্যান্ড, THYMUS।
এই থাইমাস গ্ল্যান্ড যেটা স্টারনামের ঠিক পেছনে থাকে, ভেতরের দিকে থাকে, এখানে থাইমাস গ্ল্যান্ড, এখানে কি হয় টি লিম্ফোসাইটের, কি বললাম এখানে টি লিম্ফোসাইটের কি হয় ফর্মেশন হয় না, শুধু কি হয় ম্যাচুরেশন হয় আর ডিফারেন্সিয়েশন হয়। কি হয় বলে এখানে টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন হয় আর কি বললাম ডিফারেন্সিয়েশন হয়। কি বললাম ডিফারেন্সিয়েশন। আর যদি আমি বি লিম্ফোসাইটের কথা বলি, তাহলে বি লিম্ফোসাইটের ফর্মেশন হোক, ম্যাচুরেশন হোক, ডিফারেন্সিয়েশন হোক, কি বললাম ফর্মেশন হোক, ম্যাচুরেশন হোক, ডিফারেন্সিয়েশন হোক, সবটাই কথা হবে বোন ম্যারোর মধ্যে। তাহলে বোন ম্যারোর মধ্যে কি হচ্ছে বি লিম্ফোসাইটের তিনটে জিনিস কি হচ্ছে, কি ফর্মেশন হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে আর ডিফারেন্সিয়েশন হচ্ছে। কি হচ্ছে ফর্মেশন হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে। আর এই বোন ম্যারোর মধ্যে টি লিম্ফোসাইটের কি হচ্ছে স্যার, শুধু ফর্মেশন হচ্ছে স্যার, আর ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশন কোথায় হচ্ছে স্যার থাইমাস গ্ল্যান্ডের মধ্যে। আমি এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে দিই, যেমনটা আমরা পড়লাম যে টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশন থাইমাস গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে, ঠিক। আর টি লিম্ফোসাইট আমাদের বডির সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল। কি বললাম টি লিম্ফোসাইট আমাদের বডির সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল, ঠিক আছে। এবার কথা হচ্ছে এটা যদি একটা পার্টিকুলার টাইমের সাথে সাথে, বাড়ার সাথে সাথে, মানে বয়স বাড়ার সাথে সাথে আমাদের থাইমাস গ্ল্যান্ডের সাইজটা রিডিউস হয়ে যায়। কি বললাম থাইমাস গ্ল্যান্ডের সাইজটা আস্তে আস্তে রিডিউস মানে ছোট হয়ে যায়। তো যত বয়স বাড়ে থাইমাস গ্ল্যান্ডের সাইজটা আস্তে আস্তে কি হবে ছোট হয়ে যায়, রিডিউসড হয়ে যায়। তাহলে কি হবে যত বয়স বাড়বে তত টি লিম্ফোসাইটের ফর্মেশন তো হবে, কারণ ফর্মেশন বোন ম্যারোতে হয়, বাট ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশন কি হবে না। তাহলে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি কি হবে থাকবে না, থাকবে না। ওই জন্য বলে কি দেখো না যে বয়স হয়ে গেলে কি হয় যে ইমিউন সিস্টেম কমে যায়। তার মানে হচ্ছে রিজন হচ্ছে এটা। আমি রিপিট করছি, আমাদের বডিতে যে টি লিম্ফোসাইট আছে সে টি লিম্ফোসাইট ফর্মেশন তো বোন ম্যারোতে হচ্ছে, বাট ম্যাচুরেশন ডিফারেন্সিয়েশন কোথায় হয় থাইমাস গ্ল্যান্ডে হয়। এবার পার্টিকুলার একটা এজের পরে যত এজ বাড়ে থাইমাস গ্ল্যান্ডের সাইজ ছোট হয়ে যায়, তো একটা এজের পরে থাইমাস গ্ল্যান্ড থাকে না, তো তখন টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশন হয় না। আর টি লিম্ফোসাইট আমাদের বডির সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল, তাহলে একটা পার্টিকুলার সময়ে গিয়ে যেহেতু থাইমাস গ্ল্যান্ড থাকছে না সেই জন্য টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে না বলে সেল মিডিয়েটেড ইমিউনিটি আমাদের মধ্যে কাজ করতে পারে না। ওই জন্য বলে ওল্ড এজ পিপলদের কি হয়ে যায় ইমিউন সিস্টেম দুর্বল হয়ে। কথা বুঝে গেছো? এটা ছিল প্রাইমারি লিম্ফয়েড অর্গান। তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গান মানে দুটো জিনিস আসবে, একটা বোন ম্যারো, একটা থাইমাস গ্ল্যান্ড। ক্লিয়ার হয়ে গেছে? স্যার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কাকে বলে? স্যার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কাকে বলে একটু এক্সপ্লেইন করুন। যেখানে অ্যান্টিজেনের সাথে, কি বললাম, যেখানে অ্যান্টিজেনের সাথে ইন্টারঅ্যাকশন করে, কি বললাম অ্যান্টিজেনের সাথে ইন্টারঅ্যাকশন হয় সেগুলোকে আমরা কি বলি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলি। সবার থেকে ইম্পর্টেন্ট সেকেন্ডারি লিম্ফয়েড, সবগুলোই ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট মানে কমন বলতে চাইছি, সব থেকে কমন লিম্ফয়েড অর্গান হচ্ছে আমাদের বডির স্প্লিন। কি বলে কে? স্প্লিন। তোমরা হয়তো জানো স্প্লিনকে কি বলে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলে। মানে হিউম্যান বডি যতগুলো আরবিসি 120 দিন পর পর, লাইফ টাইম হয় 120 দিন, 120 দিন পর পর যে আরবিসি গুলো ডেথ হয়ে যায়, ভেঙে যায়, সেই আরবিসি গুলো গিয়ে জমা হয় কোথায়? এই স্প্লিনের মধ্যে গিয়ে জমা হয়। আর যেহেতু স্প্লিনটা কি করছে আরবিসির জন্য কবরস্থানের মতো কাজ করছে, এটাকে কি বলি আমরা গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলি। স্প্লিনকে কি বলে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলে। আর এটাই কি আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। ঠিক। আর কি হতে পারে স্যার? আমাদের অ্যাপেন্ডিক্স থাকে না, যেটা আমাদের জন্য ভেস্টিজিয়াল অর্গান, আমাদের মধ্যে কোনো এখন ফাংশন করে না, সেই অ্যাপেন্ডিক্সটা কি আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে আমি কি লিখবো অ্যাপেন্ডিক্স, কি লিখবো আমরা অ্যাপেন্ডিক্সও কি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তোমরা তো জানো যে আমাদের স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট হয়, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। কি বললাম? স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট হয়, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। আর ওই ইলিয়ামের উপরে কি হয় প্যাচ মানে দাগ ছোপ দাগ দেখা যায়। কি বললাম? সেই ইলিয়ামের যে জায়গাটা, স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, ওই ইলিয়ামের উপরে ছোপ দাগ দেখা যায়, যেটা আমরা কি বলি পেয়ার্স প্যাচেস বলি। কি বলি আমরা ওকে পেয়ার্স প্যাচেস। ওগুলো কি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে কি লিখবো আমি পেয়ার্স প্যাচেস। কি লিখবো আমি বলো পেয়ার্স প্যাচেস কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন কোথায়? ফাউন্ড ইন ইলিয়াম। কি বললাম? ফাউন্ড ইন ইলিয়াম অফ কি স্মল ইন্টেস্টাইন। ফাউন্ড ইন ইলিয়াম অফ কি বললাম স্মল ইন্টেস্টাইন। ফাউন্ড ইন ইলিয়াম অফ স্মল ইন্টেস্টাইন।
ঠিক আছে। আচ্ছা স্যার আর কিছু হতে পারে স্যার, স্প্লিন হলো, অ্যাপেন্ডিক্স হলো, পেয়ার প্যাচেস হলো, আর কিছু হতে পারে, আর একটা হয় যাকে বলে মল্ট, কি বলো কে, মল্ট, MALT, কি বলে কে, মল্ট, MALT, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, কি নামের, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। ঠিক মনে রাখবা, মনে রাখবা যতগুলো আমাদের গাট, বোঝো গাট, আমাদের মুখ থেকে শুরু করে যেখানে আমরা খাবারটা খাই, সেখান থেকে অ্যানাস, যেখান থেকে আমাদের পটি বেরিয়ে আসে, সে মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে জায়গা দিয়ে খাবারটা পাস করে, কি বললাম, মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে জায়গাটা দিয়ে আমাদের খাবারটা পাস করে, আমরা কি বলি, গাট বলি, GUT, গাট বলি। তো এই যে এত বড় যে গাট আছে আমাদের, এই গাটের মধ্যে যতগুলো মিউকোসা টিস্যু থাকবে, যতগুলো মিউকোসা টিস্যু থাকবে তাকে আমরা কি বলি, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। তাহলে আমি কি লিখবো এখানে, আমি এখানে কি লিখবো, এখানে লিখবো যে মিউকোসা টিস্যু, কি লিখবো আমি বলো, মিউকোসা টিস্যু, মিউকোসা টিস্যু প্রেজেন্ট, প্রেজেন্ট কোথায়, অন গাট। আমাদের গাট, গাট মানে কি, যেখান থেকে খাবারটা পাস হয়, যত বড়, যত যা আমাদের মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, এই যে এত বড় গাট আছে, এই গাটের মধ্যে যেখানে 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 মিউকোসা টিস্যু গুলো আছে, সেই সবগুলো মিউকোসা টিস্যু গুলোকে, সেই সবগুলো মিউকোসা টিস্যু গুলোকে কি বলি আমরা একসাথে, মল্ট বলি, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। আর মনে রাখবা হিউম্যান বডির 50% লিম্ফয়েড টিস্যুর একা হয় কি, মল্ট। কি, হিউম্যান বডি, ভেরি ইম্পর্টেন্ট, কি বললাম, 50% অফ টোটাল, 50% অফ কি বললাম, টোটাল লিম্ফয়েড টিস্যুর এই একা হয়, কি বললাম, 50% অফ টোটাল লিম্ফয়েড টিস্যুর একা কে হয়, মল্ট হয়। তার মানে হিউম্যান বডিতে যতগুলো লিম্ফয়েড টিস্যু থাকে তার একা 50% কি হয়, মল্ট, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। যতগুলো মিউকোসা লেয়ার, যতগুলো মিউকোসা লেয়ার আমাদের গাটের মধ্যে থাকে তাকে আমরা কি বলি, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। আর এগুলো প্রত্যেকটা কি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, কি বললাম, সরি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। ঠিক আছে, এই ছিল আমাদের টাইপস অফ লিম্ফয়েড অর্গান। এবার আমাদের শুরু হবে সবথেকে ব্রিফ, সবথেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা আজকে আমাদের ইন্ডিয়াতে প্রায় 1.1 থেকে 1.5 মিলিয়ন মানুষ আক্রান্ত, যাকে আমরা কি বলি, মানে 10 থেকে 15 লাখ হিউম্যান বিং, শুধু ইন্ডিয়ান বলছি আমি, আজকে আক্রান্ত, যাকে আমরা কি বলি, ক্যান্সার। তাহলে পরে নেক্সট হেডিং তোমরা কি দেবা, ক্যান্সার। কি হেডিং দেবা নেক্সট হেডিং, ক্যান্সার। আমরা এই চ্যাপ্টারে একটা মোটামুটি ভালো একটা পোর্শন শেষ করে ফেলেছি, আই থিঙ্ক আর দুটো লেকচারের মধ্যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা থার্ড লেকচার, ফোর্থ 5টা লেকচারের মধ্যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে হেডিং দাও সবাই, ক্যান্সার। যদি লিম্ফয়েড অর্গান নিয়ে কোনো ডাউট থাকে বারবার বলছি কমেন্ট করে দিবা, কমেন্ট না করলে আমাকে পৌঁছাবে কি করে, আমি বুঝবো কি করে যে তোমাদের কোন জায়গায় ডাউট থাকছে বা আমাকে কোথাও ইমপ্রুভ করতে হবে, আমি বুঝবো কি করে। তোমরা কমেন্টটাই তো একমাত্র রাস্তা না তোমার সাথে আমার কানেকশনের জন্য অনলাইনে। ঠিক, তো হেডিং দাও ক্যান্সার। ক্যান্সার আমি নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে পড়বো, এই ভিডিওতে আমি কিছু হালকা পাতলা একটু ইন্ট্রোডাকশন দিয়ে যাই ক্যান্সার। আচ্ছা দেখো ক্যান্সার কিছু কেমিক্যালস এর জন্য হয়, যেগুলো এসে ক্যান্সার বানায় হিউম্যান বডির মধ্যে, যাকে আমরা কি বলি, কার্সিনোজেন। তাহলে যেসব কেমিক্যাল, কি বললাম, যেসব কেমিক্যাল ক্যান্সার বানায়, যেসব কেমিক্যাল ক্যান্সার ফর্ম করে, তাকে আমরা কি বলি বলো, কার্সিনোজেন বলি। কি বলি বলো, তাকে আমরা বলো কার্সিনোজেন বলি। কি বলি আমরা, কার্সিনোজেন। তার মানে কার্সিনোজেনের জন্য, সি হবে, সরি, কার্সিনোজেনের জন্য ক্যান্সার হয়। ধরো আমি বললাম ইউভি রে আসলো, সানলাইট থেকে আমার স্কিনে পড়লো, আমার স্কিনে ক্যান্সার হয়ে গেল। তাহলে ইউভি রেটা কি, আমার ক্যান্সার ক্রিয়েট করলো না, তাহলে ওটা কি একটা কার্সিনোজেন। যারা স্মোক করে, স্মোকের জন্য লাং ক্যান্সার হয়, তার মানে কি, যারা স্মোকটা কি একটা কার্সিনোজেন। কথা বুঝতে পারছো আমি কি বললাম, যে জিনিসটা ক্যান্সার বানায় তাকে আমরা কি বলি, কার্সিনোজেন বলি। দেখো কার্সিনোজেন বা ক্যান্সার বোঝার জন্য দুটো জিনিস ভালো করে মাথায় রাখো, আমি নেক্সট ক্লাসে একদম ডায়াগ্রাম বানিয়ে বোঝাবো, আমি শুধু এখন একটু হালকা বলে দিচ্ছি। দেখো ক্যান্সার হচ্ছে, ধরো আমাদের বডির নর্মাল সেল আছে, কি আছে, আমাদের বডির নর্মাল সেল আছে। নর্মাল সেলগুলো কি হয়, নর্মাল সেলের মধ্যে একটা প্রপার্টি হয় যাকে বলে কন্ট্যাক্ট ইনহিবিশন। কি বলে ওকে, কন্ট্যাক্ট ইনহিবিশন। কিন্তু ক্যান্সার সেলের মধ্যে সেই প্রপার্টি থাকে না, যাকে আমরা কি বলি, কন্ট্যাক্ট ইনহিবিশন। নর্মাল সেলে কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি থাকে, আর কি বললাম, ক্যান্সার সেলে কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি থাকে না। স্যার মানে কি, কন্ট্যাক্ট ইনহিবিশন মানে কি? ধরো আমি বললাম এখানে একটা সেল আছে আর এখানে একটা সেল আছে, আমি একটু বলেই দিই। দেখো ধরো আমি বললাম এখানে সেল আছে, হিউম্যান সেল, এগুলো হিউম্যান বডির সেল, আর এইখানে ধরো হিউম্যান বডির সেল আছে, ঠিক আছে। আর এদের মাঝখানে কোনো একটা নর্মাল সেল আছে, কি আছে, এদের মাঝখানে কোনো একটা নর্মাল সেল আছে। এবার সাডেন কি হচ্ছে, এই নর্মাল সেলটা কি করলো, ডিভিশন তো করবে। এই কি করছে, ডিভাইড করে সেল বানাচ্ছে, ডিভাইড করে সেল বানাচ্ছে, ডিভাইড করে সেল বানাচ্ছে, ডিভাইড করে সেল বানাচ্ছে, ডিভাইড করে সেল বানাচ্ছে।
এও সেল বানাচ্ছে, এও সেল বানাচ্ছে, এও সেল বানাচ্ছে, এ আরেকটা সেল বানালো, এ আরেকটা সেল বানালো। কিন্তু দেখো যখনই এই সেলটা ডিভাইড করতে করতে এদিকে সেল বানাচ্ছিল আর এদিকেও সেল বানাচ্ছিল, এই সেলগুলো যখনই এর সাথে কানেক্ট হয়ে গেল, যখন টাচ হয়ে গেল, তখন কিন্তু সেল ডিভিশন কি করবে বলো, সেল ডিভিশন স্টপ হয়ে যাবে। কি হয়ে যাবে, সেল ডিভিশন কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তাহলে এদিকেও দেখো এই সেলটা ডিভাইড করতে করতে যখন সামনের দিকে বাড়ছিল, তখন যখনই টাচ হয়ে যাবে, যখনই পাশের সেলের সাথে টাচ হয়ে যাবে, তখন এখানে কি হয়ে যাবে বলো, সেল ডিভিশন বলো কি হবে, এখানেও সেল ডিভিশন কি যাবে বলো, স্টপ হয়ে যাবে। ঠিক, তার মানে এই যে একটা সেল ডিভাইড করছিল, নতুন নতুন সেল তৈরি হচ্ছিল, তৈরি হতে হতে যখনই পাশের সেলের সাথে অ্যাটাচ হয়ে যাবে, যখনই পাশের সেলের সাথে অ্যাটাচ হয়ে যাবে, তখনই দেখা কি বলবো, সেল ডিভিশন থেমে গেল। এটা কি বলে কি, কন্ট্যাক্ট ইনহিবিশন, মানে কন্ট্যাক্টে আসা মাত্র ইনহিবিট হয়ে গেল। কোন দিক ধর আমি বললাম আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে সেল ডিভিশন হচ্ছে 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 আমার এখানে টাচ হয়ে গেল। যখন টাচ হয়ে গেল তখন এই সেলটা ডিভাইড করবে না, এই সেলটা ডিভাইড করবে না, কারণ এই যে কন্ট্যাক্ট পেয়ে গেল, কন্ট্যাক্ট পাওয়া মাত্র ইনহিবিট হয়ে গেল, বাধা দিয়ে দিল, ও কন্ট্যাক্ট ইনহিবিশন বলে। তো হিউম্যান বডি নরমাল সেলের মধ্যে কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি থাকে বলে আনকন্ট্রোলড সেল ডিভিশন হয় না। কিন্তু ক্যান্সারের মধ্যে কি হয়, এই সেল ডিভিশনটা যেটা আমি বললাম কন্ট্যাক্ট ইনহিবিশন, এটা থাকে না, ওরা কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, ডিভাইড করতেই থাকবে। তাহলে এখানে টাচ হলো, তো এখানে টাচ হলো, এবার আমি কার কথা বলছি, ক্যান্সার সেলের কথা বলছি, কার কথা বলছি এবার আমি, ক্যান্সার সেলের কথা বলছি। ওরা কি করবে, ওরা কি করবে, ওরা কি করবে, এখানে টাচ হয়ে গেল, এর উপরে সেল বানাতে শুরু করবে, এখানে সেল বানাতে শুরু করবে, এখানে সেল বানাতে শুরু করবে, মানে একদম যে টাচ হয়ে গেল, পাশের সেলের সাথে যখন টাচ হয়ে গেল, যে তখন যে ছেড়ে দিল সেল বানানো তা না, ওরা আনকন্ট্রোলড সেল ডিভিশন করতে থাকবে। কি করবে ওরা, আনকন্ট্রোল, দেখো কি করছে, আনকন্ট্রোল কি করছে, সেল ডিভিশন করছে। কি করছে বলো, আনকন্ট্রোলড সেল ডিভিশন করছে। দেখো এখানে একটা এক্সট্রা করে একটা মাস, সেলের মাস তৈরি হচ্ছে না, আনকন্ট্রোলড সেল ডিভিশন করার জন্য কি করছে, একটা এক্সট্রা কি হচ্ছে বলো, এক্সট্রা কি হচ্ছে, একটা সেলের মাস তৈরি হচ্ছে না। আর এই এক্সট্রা সেলের মাসটাকে আমরা কি বলি, টিউমার বলি। কি বলি আমরা একে, টিউমার বলি। আর এই টিউমারটা দু টাইপের হয়, একটাকে বলে বিনাইন টিউমার, কি বলে একটাকে, বিনাইন টিউমার, একটাকে বলে ম্যালিগন্যান্ট টিউমার। কি বলে একটাকে, ম্যালিগন্যান্ট, কি বলে একটাকে, ম্যালিগন্যান্ট টিউমার। ঠিক, আর এই বিনাইন টিউমার ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে বিনাইন টিউমারটা একটা জায়গায় ফিক্স থাকে, ও এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, মুভ করে না, ও মুভ করে না, তো ওই জন্য এটা ক্যান্সারের জন্য রেসপন্সিবল হয় না। আর যেটা ম্যালিগন্যান্ট টিউমার, সেটা কি করে, ক্যান মুভ, ক্যান মুভ, মানে বডির এক পার্ট থেকে অন্য পার্টে মুভ করতে পারে, ক্যান মুভ। আর এই যে মুভ করছে কিনা, এটা কি এই কি করে, রেসপন্সিবল ফর ক্যান্সার। কি করে, রেসপন্সিবল, কি বললাম, ফর ক্যান্সার। ঠিক আছে, এতটাই থাক, নেক্সট দিন আমি এখান থেকে আরো সুন্দর করে ডিটেইলসে ঢুকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ক্লিয়ার হয়ে গেছে? যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবা। তোমাদের জন্য অনেকটা টাইম নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও বানাতে হয়, তোমরা বুঝতেই পারছো। আমি এক শটে ভিডিও শুট করি, যতক্ষণই হোক 40 মিনিট 50 মিনিট, অনেকটা এফর্ট লাগে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর তোমাদের অবশ্যই, যেটা আমার কাছে অনেক বেশি প্রিসিয়াস, যদি লাইকও না আসে না আসুক, কমেন্টটা খুব প্রিসিয়াস আমার কাছে। কারণ কমেন্ট যদি থাকে, শুধুমাত্র তোমাদের বেনিফিট না, আমারও বেনিফিট আছে, অনেস্টলি বলছি, বিং অনেস্ট। কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গায় ত্রুটি হচ্ছে, কোন জায়গাটা ভালো হচ্ছে, কোনটাকে এনহ্যান্স করতে হবে, কোনটাকে ডিপ্রেস করতে হবে। এই জিনিসগুলো যেন বলছে, কমেন্টটা অবশ্যই করো। চলো, থ্যাংক ইউ ফর ইউর টাইম, থ্যাংক ইউ সো মাচ।